হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কি অবস্থা সবার বলো তো, কেমন আছো? আমরা দেখতে দেখতে আমাদের জার্নির একদম লাস্ট প্রান্তে চলে আসছি। বলো কেমন আছো সবাই? আজকে আমরা গতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারটা 10 নাম্বার ক্লাসটা করব, সবার লাস্টের ক্লাস। আজকে আমাদের পড়ার আসলে তেমন বেশি কিছু টপিক নাই, জাস্ট দুইটা টপিক আছে, আমরা তোমাদের ওই দুইটা টপিক পড়াবো, তারপর শেষ। ঠিক আছে, সবাই কি আগের ক্লাসটা করে আসছিলা? আমাকে বলো তো, আগের সবগুলা ক্লাস অবশ্যই করা থাকা লাগবে। হ্যাঁ, তো এই 10টা ক্লাসের মাধ্যমে গতিবিদ্যা থেকে যা কিছু আসতে পারে আমি সবকিছুই পড়াই দিছি, একদম বেসিক থেকেই পড়ানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং এও যদি আসে, কঠিন যত কঠিনই আসুক না কেন, তুমি পারবা, তুমি পারবা, বুঝছো? আর দুই একটা জিনিস যেটা ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টেই আসবে, এবং আসলেও সবাই পারবে না, মাঝে মাঝে এরকম দুই একটা প্রবলেম আসে, অনেক কঠিন দেয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, ওগুলো আমরা একাডেমিক আর পড়ি নাই, ওগুলো আমরা অ্যাডমিশন টাইমে পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আর তোমাদের কিন্তু একটা ওয়ান শট সিরিজও আছে ইউটিউবে বা তোমাদের ওয়েব অ্যাপেও অ্যাড করে দেওয়া আছে। তো একাডেমিকের ক্লাসগুলো শেষে তুমি চাইলে খুব কম সময়ে রিভিশন দেওয়ার জন্য ওই ক্লাসগুলোও দেখতে পারো। হ্যাঁ, ওই ক্লাসগুলোও খুবই অর্গানাইজড ওয়েতে সাজানো আছে, তুমি চাইলে ওটা দেখলেও দেখবা এসএসসি বা তোমাদের এসএসসি বলতেছি, এইচএসসি বা কলেজের যে অ্যাডমিশন আছে, মানে কলেজের যে পরীক্ষাগুলো আছে, টেস্ট, সবগুলোই খুব সুন্দর করে কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা দুইটা টপিক পড়বো। যে দুইটা টপিক পড়বো সেটা পড়ার আগে তোমাদের সহজ সহজ কিছু অঙ্ক করতে দিই। বলো, এটা পারবা? ফিজিক্সের অঙ্ক। একটা রাইফেলের পাল্লা বুঝো তো, আনুভূমিক পাল্লা যেটা, একটা রাইফেলের আনুভূমিক পাল্লা হচ্ছে 1000 মিটার। চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় 1/6, ঠিক আছে, 1/6। একই রূপ অবস্থায় চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে বলো তো? একদম সহজ কিন্তু অভিকর্ষজ ত্বরণ 6/1 হয়ে গেছে, তাহলে পাল্লা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কয় গুণ হবে? 6 গুণ হবে না? বলো তো, 6 গুণ হবে না? তাহলে এটার অ্যান্সার কি? পাল্লা 6000 হয়ে যাবে না? 6000 মিটার হয়ে যাবে না? আচ্ছা, ঠিক আছে, আমরা পৃথিবীতে পাল্লাটা মাপি। আমাদের পৃথিবীতে পাল্লা আর ই দিয়ে আমি আর্থ বুঝাচ্ছি, এটা কত হবে আমাকে বলো তো? u² sin 2α বাই পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ তাই তো, তাই না? আচ্ছা, এবার চন্দ্রপৃষ্ঠে আমি পাল্লাটা বের করব। হ্যাঁ, আর এম, মুন, সেটা কত? তুমি কিন্তু আদিবেগ আর নিক্ষেপণ কোণ এই দুটা চেঞ্জ করো নাই, তাই না? একই রূপ অবস্থায়, তার মানে আদিবেগ আর নিক্ষেপণ কোণ এটা চেঞ্জ করো নাই। তাহলে u² sin 2α ডিভাইডেড বাই চাঁদের ত্বরণ। এখন চন্দ্রের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণের 6/1, তাহলে gm, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? ge/6 না? ge/6 না, তাই তো? gm = ge/6। তো তাই যদি হয়, তুমি কি এটা লিখতে পারো? u² sin 2α ge/6। এই 6টা কিন্তু উপরে চলে যাবে, তাহলে কি থাকে আমাকে বলো তো? u² sin 2α বাই ge/6। এইটা কি? পৃথিবীতে পাল্লাটা না, সেটা কত? 1000, তাই তো? 1000 × 6 কত হয়ে যাবে আমাকে বলো? 6000 মিটার। পুরো ব্যাপারটা বুঝছি? আচ্ছা, ঠিক আছে, আরেকটা সহজ অঙ্ক, এটাও সবাই পারবা। দেখো তো কি বলছে। ইউ গতিবেগে আলফা কোণে, এই অঙ্কটার দুইটা পার্ট আছে।
ইউ গতিবেগে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তু কণার আনুভূমিক পাল্লা ও বৃহত্তম পাল্লা আর এবং ডি হলে এটা দেখাও। এটা আমাদের প্রথম পার্ট। হ্যাঁ, ইউ গতিবেগে এবং আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত একটা কণার আনুভূমিক পাল্লা। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমি প্রথম অঙ্কটা করতেছি, পরেরটা পরে দেখতেছি। আমাদের যে আনুভূমিক পাল্লা সেটা কত? সেটা কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই না? আমাকে বলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই তো? আচ্ছা, বৃহত্তম পাল্লা কখন হবে? যখন আলফার ভ্যালু 45 ডিগ্রি, তাই না? তাহলে বৃহত্তম পাল্লা বা ডি সেটা কত হয়? ইউ স্কোয়ার বাই জি না? বলো। তাইলে আর ইকুয়ালস টু ডি ইন্টু সাইন 2 আলফা, এটা তো বোঝাই যাচ্ছে। তো এটা করানোর কি আছে? একদম সহজ অঙ্ক, তাই না? এই যে ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি, এটাই তো ডি। তাহলে এখান থেকে তো আমি লিখতেই পারি না, আর ইকুয়ালস টু ডি সাইন 2 আলফা। একদমই সহজ, এগুলাই দেখবা আসে। ঠিক আছে, এর পরেরটা 2 নাম্বারটা কোশ্চেনটা পড়ো। যে কোনো পাল্লা আর এর জন্য 2টা বিচরণ পথ পাওয়া যায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট পাল্লা, তুমি নিক্ষেপণ বেগ সেম রাখছো, একটা নির্দিষ্ট পাল্লার জন্য 2টা বিচরণ পথ পাওয়া যায়, তাই না? আমাকে বলো, তাই তো? ধরো এই একটা, তাই না? তাদের দুজনেরই নিক্ষেপণ বেগ কিন্তু সমান। একজনের ক্ষেত্রে নিক্ষেপণ কোণ আলফা হলে আরেকজনের কত? আমাকে বলো। একজনের নিক্ষেপণ কোণ আলফা হলে আরেকজনের কত হবে? 90 মাইনাস আলফা, তাই না? তাই তো? সবাই বুঝছি এটা? ঠিক আছে, এখন দুইজনের বৃহত্তম উচ্চতা কিন্তু 2 রকম, দেখেই বোঝা যাচ্ছে। এটার বৃহত্তম উচ্চতা হচ্ছে এটা, এটার হচ্ছে এটা। আচ্ছা, চিত্রটা আঁকাতে হবে। চিত্র আঁকাইলে তোমার ভাষার কম লিখলেও হবে, আর নাইলে সুন্দর করে ভাষায় প্রকাশ করতে হবে সবকিছু। বুঝতে পারলাম? তো ধরলাম আলফা কোণে এটা নিক্ষেপ করছে। আলফা কোণে নিক্ষেপ করলে বৃহত্তম উচ্চতা h1, ঠিক আছে? আর এটা নিক্ষেপ করছে, তাহলে কত কোণে নিক্ষেপ করা লাগবে? বলতো কত কোণে নিক্ষেপ করা লাগবে তাদের আনুভূমিক পাল্লা সেম হওয়ার জন্য? এই কোণটা 90 মাইনাস আলফা হওয়া লাগবে। এটা কি? h2, তাই না? তাহলে আমাকে বলো h1 এর রাশিমালা কি হবে? বলো। আমরা ধরে নিই দুইজনেরই নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ, তাহলে h1 এর রাশিমালা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে h2 এর রাশিমালা কত? কোয়েশ্চেনে একটু ভুল আছে মনে হচ্ছে, দাঁড়াও। h2 এর রাশিমালা কত আমাকে বলো তো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই টুয়াইস জি, বুঝছে? আচ্ছা, তাহলে এটা কত আসে আমাকে বলো তো? ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, তাই না? এখন এই দুটা যদি যোগ করো আমাকে বলো কি হবে? 2 ইন্টু h1 প্লাস h2, রাইট সাইড থেকে শুরু করি। 2 ইন্টু h1 প্লাস h2, দেখো h1 আর h2 কি কমন যায়? ইউ স্কোয়ার বাই 2g কমন যায় না? বুঝতে পারলাম? ইউ স্কোয়ার বাই 2g কমন যায়, তাই তো? তাহলে 2 ইন্টু যেটা থাকে খেয়াল করো, ইউ স্কোয়ার বাই 2g কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। বুঝছো? জাস্ট এই দুটা যোগ করলাম। এখানে প্রমাণের যে রাইট সাইডটা সেখান থেকে বোঝা গেছে? সবাই ইউ স্কোয়ার বাই 2g কমন যায়। ইউ স্কোয়ার বাই 2g কমন নিলে কি থাকে? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফার ভ্যালু কত? 1। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, তাই না? তাই তো? তাহলে এটা আসলে কি পাইছি? সরি, একটা 2 তো গুণাকারে আছে, বলো।
ইউ স্কয়ার বাই 2g ইন্টু 2, তাহলে জি পড়ে থাকবে। এটা আসলে কি? ওই রাস্তার বৃহত্তম পাল্লা না? তাহলে কোশ্চেনটা একটু ভুল আছে, তাই তো? এখানে ইকুয়ালস টু আর না, ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু হওয়ার কথা, বুঝছো? যেখানে ডিটা হচ্ছে বৃহত্তম পাল্লা, যেখানে ডিটা হচ্ছে বৃহত্তম পাল্লা। সবাই বুঝতে পারলাম কোশ্চেনটা একটু ভুল ছিল, কোশ্চেনটা একটু ভুল ছিল। ক্লিয়ার হইছো? যে কোনো পাল্লা আর এর জন্য দুইটা বিচরণ পথ এটা যদি হয়, তাহলে 2 ইন্টু h1 প্লাস h2, এটা রাশিমালাটা হবে বৃহত্তম পাল্লা, এটা রাশিমালাটা হবে বৃহত্তম পাল্লা, বুঝছো? প্রথম পার্টটা তো খুব সহজ, সেকেন্ড পার্টটাই কোশ্চেনে একটু ঝামেলা হয়েছিল। আমি কোশ্চেনটা আবার বুঝাই। সেকেন্ড পার্টটাই হচ্ছে যে কোনো পাল্লা আর এর জন্য দুইটা বিচরণ পথ পাওয়া যায়, এটা তো জানো। একটার ক্ষেত্রে আলফা নিক্ষেপণ কোণ, আরেকটার ক্ষেত্রে 90 মাইনাস আলফা নিক্ষেপণ কোণ। ওই দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h1 আর h2 হলে তোমাকে দেখাইতে বলছে এই রাশিমালাটা হচ্ছে ওই নিক্ষেপণ বেগের জন্য যেই বৃহত্তম পাল্লা সেটা, ওই নিক্ষেপণ বেগের জন্য যেই বৃহত্তম পাল্লা সেটা। এবার বুঝছো সবাই? সবাই ঠিক আছে, ঠিক আছে। আমরা গত ক্লাসে না, বেশ কয়েকদিন আগে দুটা টপিক দেখছিলাম, মনে পড়ে এগুলা? উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত প্রাস। দেখো, উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত প্রাস, মনে আছে? প্রাস আসলে কিচ্ছু না, আমরা আমাদের গতিটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলি, আনুভূমিক আর উলম্ব। তুমি যখন এটার কথা চিন্তা করো, আমাদের যে আনুভূমিক উপাংশ, তাই না? সেটা কি? সমবেগের গতিতে তুমি অ্যানালাইসিস করতেই পারবা। আর উলম্ব যেই উপাংশটা, সেটা আসলে কার মতো দেখতে? উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। মনে আছে? আমি কিন্তু শিখাইছি, ঠিক এভাবেই শিখাইছিলাম, উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মতো। উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুতে যেই ফর্মুলাগুলা খাটবে, এখানেও সেই ফর্মুলাগুলাই, শুধুমাত্র উলম্ব বেগটা কি হবে? পুরা ইউ হবে না, আদিবেগের একটা উপাংশ, ইউ সাইন আলফা। মনে আছে তো সবার? তাই না? বলো, মনে আছে না সবার? আচ্ছা, ঠিক আছে। যারা ক্লাস করছে ওদের মনে আছে, যারা লাস্ট ক্লাস থেকে আসছো তোমাদের তো মনে থাকার কথা না। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস ছিল, এটাও খুবই ইম্পর্টেন্ট, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। হ্যাঁ, ভূমির সমান্তরালে তুমি কিছু একটা নিক্ষেপ করছো। তোমার ছাদের উপর ধরো দাঁড়ায় আছো, ছাদের উপর থেকে একটা মার্বেলকে টোকা দিয়ে ফালাই দিলা। হ্যাঁ, তখন যেই প্রাসটা হবে সেটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। এখন আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসেরও দুইটা উপাংশ। শুরুতে দুইটা উপাংশ থাকে না, বাট সময়ের সাথে সাথে দুইটা উপাংশ হয়ে যায়। শুরুতে কি পুরা উপাংশটা কি আনুভূমিক বরাবর না? তাহলে আনুভূমিক বরাবর আদিবেগ কি? পুরা বেগটাই, তাই তো? এবং এটা সমবেগ, আনুভূমিক বরাবর বেগের কোনো চেঞ্জ নেই, সমবেগে সে সামনের দিকে যাবে। উলম্ব বরাবর বেগটা খেয়াল করো, শুরুতে আমার উলম্ব বরাবর বেগের কোনো উপাংশ থাকে না, কিন্তু শুরুতে উলম্ব বরাবর বেগের কোনো উপাংশই নাই। আস্তে আস্তে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে এই বরাবর উপাংশটা বাড়তে থাকে। তাহলে এটা কার মতো? পরন্ত বস্তুর মতো না? আমাকে বলো, তাহলে এটা কার মতো? পরন্ত বস্তুর মতো। আমরা সবগুলা ফর্মুলা দেখছি না? বলো বলো বলো, সবার মনে আছে তো? ঠিক আছে, এই কেসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই কেসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন অঙ্কে ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রথম অঙ্ক কি রিলেটেড? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। মনে রাখবা, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস খুবই সহজ। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস খুবই সহজ। হ্যাঁ, আমি তোমাকে একটু দেখাই। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস খুবই সহজ। এই প্রাসে কি করা হবে? ধরো একটা বাসার ছাদ আছে, বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমির সমান্তরালে, বুঝছো? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমির সমান্তরালে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হবে। ধরো একটা বল আছে, হ্যাঁ, ভূমির সমান্তরালে তুমি কি করছো? এই বলটাকে ধরো ইউ বেগে নিক্ষেপ করে দিছো, ঠাস করে।
জাস্ট এইটা বলে দিলেই হয়েছে। এখন তুমি যদি কোনোভাবে এই হাইটটা জানতে পারো, হ্যাঁ, তাহলে এটা কত দূরে গিয়ে পড়বে সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ধরো নিক্ষেপ করছে, এটা এইখানে গিয়ে পড়ছে, তাহলে তার দুইটা সরণ হয়েছে, একটা হচ্ছে উলম্ব সরণ, একটা হচ্ছে আনুভূমিক সরণ। এইটা হচ্ছে উলম্ব সরণ আর এইটা হচ্ছে আনুভূমিক সরণ। এই উলম্ব সরণ বা আনুভূমিক সরণ একটা জানতে পারলেই হয়। ধরো তুমি উলম্ব সরণটা জানো, এইচ এর ভ্যালুটা জানো, তাহলে এখান থেকে একদম নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে তুমি চিন্তা করো তো। উলম্ব বরাবর সরণ কতটুকু হয়েছে, নিচের দিকে, সবকিছু নিচের দিকে, আমি নিচের দিকটা পজিটিভ ধরবো। এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার না? উলম্ব বরাবর তো আদিবেগের কোনো উপাংশই ছিল না। উলম্ব বরাবর গতিটা পরন্ত বস্তুর মতো, পরন্ত বস্তুর মতো, তাই না? উলম্ব বরাবর আদিবেগের কোনো উপাংশই ছিল না, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাটতেছে। তো টি সময় পর সরণ যদি এইচ হয়, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ তো 0, হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ যদি জানো, তুমি কি বের করে ফেলতে পারবা? টি বের করে ফেলতে পারবা। আর এই টি সময়ে আনুভূমিক সরণ কতটুকু হবে সেটাও বের করে ফেলতে পারবা না? সেটা কত আমাকে বলো তো? ভিটি বা ইউটি। আনুভূমিক বরাবর বেগ তো সেম, এটা তো চেঞ্জ হবে না, বুঝছো? ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? তাহলে বলো তো, মোট সরণও তুমি চাইলে বের করে ফেলতে পারবা না? মোট সরণ কতটুকু? এই দুইটা লব্ধি, উলম্ব সরণ এইচ, আনুভূমিক সরণ এক্স, দুইটা লব্ধিটা কি মোট সরণ। মানও বের করতে পারবা, দিকও বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভূমিতে আঘাত করার সময় বেগ কতটুকু হবে সেটাও বের করতে পারবা? পারবা না? দেখো, আমি জাস্ট এই হাইটটা দিছি, বাকি সবকিছু আপনা আপনি বের হয়ে যাবে। ভূমিতে হিট করার সময়, ভূমিতে আঘাত করার সময় বেগ কত হবে বলতো? ভূমিতে আঘাত করার সময় আনুভূমিক বরাবর যেই বেগ, সেটা কি আদিবেগটাই থাকবে? আনুভূমিক বরাবর বেগ তো চেঞ্জ হবে না, এই বেগেই যাবে। উলম্ব বরাবর বেগটা কি হবে বলতো? উলম্ব বরাবর শুরুতে কোনো বেগ নাই, পরন্ত বস্তুর মতো, পরন্ত বস্তুর মতো। ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, তাহলে কি জাস্ট জিটি। এই দুইটাও বের করে ফেলছো। এখন কি তাদের লব্ধি নিলেই হয়। বেসিক্যালি আমি সময়টা বের করে ফেলতে পারলেই হয়েছে, বাকি সব আমার আয়ত্তে চলে আসবে। এখন উলম্ব উচ্চতা দেওয়া থাকলে, উলম্ব সরণ বা কোন উচ্চতা থেকে মারছো সেটা দেওয়া থাকলে সরণ বের করে ফেলা সম্ভব। কিংবা তোমাকে যদি আনুভূমিক সরণ দিয়ে দেয়, বুঝছো? কিংবা তোমাকে যদি আনুভূমিক সরণ দেওয়া দেয়, সেক্ষেত্রেও সময় বের করে ফেলা সম্ভব। ধরো তোমাকে আনুভূমিক সরণ এক্স দেওয়া আছে, ইউ কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে ইন্টু টি, তাহলে এখান থেকেও ঠাস করে তুমি কি টি বের করে ফেলতে পারবা। টি বের করতে পারলে বাকি সব তোমার হাতের মুঠোয় চলে আসবে। টি বের করতে পারলে বাকি সব কি হাতের মুঠোয় চলে আসবে। বুঝতে পারলাম? আমাকে বলো সবাই সবাই। আমরা অঙ্কে যাব, জাস্ট মনে রাখবা কোন উচ্চতা থেকে মারছো বা কতটুকু দূরে গিয়ে হিট করছে, যে কোনো একটা জানলেই হয়। আমি সময় বের করে ফেলতে পারবো, সময় থেকে বাকি তথ্য চলে আসবে, সময় থেকে বাকি তথ্য চলে আসবে। কোয়েশ্চেনটা পড়ো। একজন বৈমানিক একটা বিমান, ঠিক আছে, এই ধরো একটা বিমান 5000 মিটার উপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটা বোমা ফেলে দিল, একটা বোমা ফেলে দিল। সে যে গুহায় আঘাত করতে চায় সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? কত হওয়া প্রয়োজন? কোয়েশ্চেন পড়ো, কি কি দেওয়া আছে আমাকে একটু বলবা, কি কি দেওয়া আছে আমাকে একটু বলবা। আমি তো কিছু জিনিস এক্সপ্লেইন করি। হ্যাঁ, বোমা ছেড়ে দেওয়া, বোমা ফেলে দেওয়া মানে কি জানো? বিমান থেকে জাস্ট ছেড়ে দিছে। এখন দেখবা বোমা আসলে দুই টাইপের হয়, একটা হচ্ছে মিসাইল। হ্যাঁ, মিসাইল কি করে? এখান থেকে একটা বেগে সামনের দিকে আগায় যায়, তাই না? তাই তো। আর বোমা হচ্ছে জাস্ট ছেড়ে দিছে, ও কোনো বেগ দেয় নাই, জাস্ট ছেড়ে দিছে, জাস্ট ফেলে দিছে, টাস করে ফেলে দিছে, বুঝছো? হাত থেকে কোনো একটা জিনিস ছেড়ে দেওয়ার মতো। তাহলে বোমাটা কি হবে? ইনিশিয়ালি বিমানের বেগটা পাবে না, তাই তো। এবং বিমান যেহেতু আনুভূমিক ভাবে যাইতেছে, তাহলে শুরুতে পুরা বেগটাই আনুভূমিক বরাবর থাকবে, এবং সেই বেগটা কত? বিমানের বেগের সমান। তাহলে এটা আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে গেছে না?
শুরুতে আদিবেগ পুরাটাই এই বরাবর ছিল এবং সেটা বিমানের বেগের সমান, তারপর কি আস্তে আস্তে এইভাবে গিয়ে পড়বে, তাই না? অভিকর্ষের টানের প্রভাবে এখানে গিয়ে পড়বে, তাই তো? বুঝতে পারলাম? আচ্ছা, এখন কি বলছে? একজন বৈমানিক 5000 মিটার উপর দিয়ে যাইতেছে, তার মানে এই হাইটটা কত দেওয়া আছে আমাকে? এই হাইটটা কত দেওয়া আছে আমাকে বলো তো? 5000 মিটার, 5000 মিটার। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, বিমানের বেগ ছিল 250 কিলোমিটার পার আওয়ার, বোমাটা কিন্তু জাস্ট ছেড়ে দিছ, তাইলে বোমাটার আদিবেগটা বিমানের আদিবেগের সমান হবে না? তাহলে ইউ ইকুয়ালস টু 250 কিলোমিটার পার আওয়ার, 250 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিবা। কেমনে নিতে হয় তোমরা জানো। কি বলছে? সে যে গুহায় আঘাত করতে চায় সে গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কতটুকু। ধরো এখানে একটা গুহা আছে, এখানে গিয়ে তো হিট করবে, এখানে গিয়ে ঠাস করে ব্লাস্টটা হয়েছে, তাহলে আনুভূমিক সরণটা চাইছে না এক্স। এখন এই আনুভূমিক সরণ যতক্ষণে হবে ততক্ষণে আমাদের উলম্ব সরণটা কতটুকু হয়ে গেছে? 5000। আমাকে বলো যখন গুহায় গিয়ে হিট করবে তখন উলম্ব সরণ কত? 5000। তাহলে আমি সময়টা বের করে ফেলতে পারি না? বলো আমাদের যে উলম্ব সরণ বা উলম্ব উচ্চতা সেটা কি পরন্ত বস্তুর মতো, h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার। তুমি চিত্রটা আঁকাবা, সুন্দর করে একটু ভাষায় লিখবা, এই উচ্চতায় আছে, ওখানে পৌঁছাইতে টি সময় লাগবে, জাস্ট এটা লিখে দিলেই হবে ভাষায়। বুঝছো? একটা বোমা 5000 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, টি সময় পর সেটা গুহায় গিয়ে হিট করবে। সুতরাং আমরা লিখতে পারি h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার। তাহলে আমাকে বলো তো টি এর ভ্যালু কি হবে? টি এর ভ্যালু কি হবে? √2h/g, √2h/g, 2 into 5000 divided by 9.8। একটু ক্যালকুলেট করো সবাই একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, কত হয় আমাকে বলবা। √2 into 5000 by 9.8, 31.94 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এই সময়টা লাগবে কি ওইখানে গিয়ে হিট করতে, তাহলে এই সময়ে আনুভূমিক সরণ কতটুকু হবে? আমার বিমানটা ওই গুহা থেকে ঠিক ততটুকু দূরেই থাকতে হবে না? আগে পরে হইলে কি বোমাটাও আগে পরে হয়ে যাবে, জায়গা মতো হিট করবে না। বুঝছো? আনুভূমিক সরণ, এই সময় আনুভূমিক সরণ যতটুকু হওয়ার কথা আমাকে ওই গুহা থেকে ঠিক ততটুকু আনুভূমিক দূরত্বে অবস্থান করতে হবে। সুতরাং আমাদের যে আনুভূমিক সরণ x সেটা কত? ইউ তো 250 কিলোমিটার পার আওয়ারে দাও, মিটার পার সেকেন্ডে কেমনে নিবা? 250 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, তাই না? কিলোমিটারকে মিটারে নিলাম, ঘন্টাকে সেকেন্ডে নিলাম, ইন্টু 31.94। বুঝতে পারছো? তাহলে ইন্টু 250 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, যেটা হয় 2218.32 কিলোমিটার, 32 মিটার, সরি। বুঝতে পারলাম? সবাই আমাকে বলো তো 2218.32 মিটার, 32 মিটার। পুরো ব্যাপারটা বোঝা গেছে? তো উলম্ব উচ্চতা বা উলম্ব সরণ বা আনুভূমিক সরণ একটা দেওয়া থাকলেই হয়েছে, যে কোনো একটা দেওয়া থাকলেই হয়েছে, আমি বাকি সব বের করে ফেলতে পারি, আমি বাকি সব এখান থেকেই বের করে ফেলতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার তো? এরপর একটা আচ্ছা, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, পারবা তো? এখানে বেগ কত হবে? এখানে যখন হিট করবে বোমাটার বেগ কত হবে? মোট সরণ কতটুকু হবে এটাও বাইর করবা। এখানে বোমাটার মোট বেগ কত হবে, সরণ কত হবে, এই দুটো বাইর করবা। ঠিক আছে? আচ্ছা, বেগের মান এবং দিক দুটাই বাইর করবা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বেগের শুধু মান বের করতে বলতাম তাহলে এটা করার খুবই সুন্দর একটা উপায় আছে। কি উপায় বলতে পারবা? বেগের মান এবং দিক দুইটাই বের করতে বললে তুমি কি বের করবা? আনুভূমিক বেগ, এটা তো জানোই,
সবসময় এটাই থাকবে, উলম্ব বেগটা বের করবো আর কি, দ্যাটস ইট। তারপর এই দুইটার লব্ধি বের করে নিলেই হয়েছে। আমি যদি শুধু মান বের করতে বলি, খুবই সুন্দর একটা উপায় আছে, শক্তির সংরক্ষণশীলতা। এখানে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটাই আছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। এখানে কি আছে? শুধু গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে ভি এর মানটা বের হয়ে যাবে। এই বুঝছো? বুঝছো কি বলছি? ঠিক আছে, আমাদের পরেরটা দেখো কি বলছে। একটা মিনার হতে আনুভূমিকের সহিত সমান্তরাল করে 80 ফুট পার সেকেন্ড, ফুট পার, এটা কিন্তু 80, 40 না। ম্যাথমেটিক্সের ডিজিট গুলা সব সময় ইংলিশে লেখা হয়। একটা বলকে নিক্ষেপ করা হলো, ইহা মিনারের পাদবিন্দু হতে 180 ফুট দূরে পড়লো। মিনারটার উচ্চতা। তাহলে এবার কি দেওয়া আছে আমাকে বলো তো? এবার কি দেওয়া আছে? আনুভূমিক সরণ দেওয়া না উলম্ব সরণ দেওয়া? আনুভূমিক সরণ দেওয়া নাকি উলম্ব সরণ দেওয়া? একটা মিনার, ঠিক আছে? এই মিনারের চূড়া থেকে তুমি কিছু একটা বলকে নিক্ষেপ করছো 80 ফিট পার সেকেন্ড এই বেগে, 80 ফিট পার সেকেন্ড। তাহলে যেটা হয়েছে, এটা ঠাস করে এখানে গিয়ে পড়ছে, বুঝতে পারছো? 180 ফিট, অর্থাৎ আনুভূমিক সরণটা দেওয়া আছে 180 ফিট। তোমাকে চাইছে উলম্ব সরণ কতটুকু, কতটুকু। সময়টা বের করতে পারলেই হয়। যেহেতু আনুভূমিক সরণ দেওয়া আছে, আমরা কি জানি বলতো? আনুভূমিক সরণ বা এক্স ইকুয়ালস টু ইউটি। কারণ আনুভূমিক বরাবর বেগটা তো সমবেগ, এটা কখনো চেঞ্জ হবে না, এখানে কোনো ত্বরণও নাই। তা আনুভূমিক বরাবর সরণ কত? 180। আনুভূমিক বরাবর সরণ কত? 180। বেগ কত আমাকে বলো? 80 ইন্টু টি। দুটাই কিন্তু ফিটে আছে, সাবধান, দুটাই ফিটে আছে। ফিট কাটা গিয়ে সেকেন্ড পরে থাকবে। তাহলে টি ইকুয়ালস টু 180 বাই 80। 180 বাই 80 দেখো তো কত হয়? 180 ভাগ 80, 9/4 বা 2.25। এটা কিন্তু সেকেন্ডে আসছে, বুঝতে পারলাম? তাই না? এবার কি চাইছে? উলম্ব সরণ। আনুভূমিক সরণ তো বেড়ে গেছে, সময় তো বেড়ে গেছে, তাহলে উলম্ব সরণ কি হবে? এটা তো পরন্ত বস্তুর ফর্মুলা। তাহলে উলম্ব সরণ যদি h হয়, h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার, হাফ ইন্টু gt স্কয়ার। তাহলে কত হয়? হাফ ইন্টু 9.8 ইন্টু 2.25 তার হোল স্কয়ার। হ্যাঁ, হাফ ইন্টু 9.8 ইন্টু 9.8 ইন্টু 2.25 তার হোল স্কয়ার, যেটা হয় 24.81। আমরা কিন্তু মিটারে অ্যান্সার লিখছি, চাইলে ফিটও লিখতে পারো। ফিটে করতে কি হবে? এনে 9.8 এর জায়গায় 32 বসায় দিলে ফিটে অ্যান্সার চলে আসবে, বুঝছো? সবাই পুরো ব্যাপারটা কি বুঝছো? আমি চাইলে এখানে বেগ চাইতে পারতাম, কিন্তু আমি তো এটাও বলতে পারি 1 সেকেন্ড পর বেগ কত হবে বাইর করতে পারবা? 1 সেকেন্ড পর ধরো এখানে আছে, এখানের বেগ কত বাইর করতে পারবা? একদম সহজ। কিন্তু আনুভূমিক বেগ কত? এইটাই, 80 ফিট পার সেকেন্ড। উলম্ব বেগ কত? জিটি। টি সময় পর উলম্ব বেগ কি হবে? জিটি, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারলাম। আমরা আমাদের একদম লাস্ট টপিকে চলে আসছি। এটা হচ্ছে উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত প্রাস। আমি তোমাদের ব্যাপারটা দেখাই, একটু রিক্যাপ করে দিই। অলরেডি আমরা পড়ছি, তোমাদের বাসার ছাদের কিনার থেকে তুমি উপরে একটা বল নিক্ষেপ করছো, ওইরকম কাহিনী আর কি। কেউ করতে যায় না, কিন্তু মানুষের মাথায় পড়বে, বুঝছো? ধরো এখান থেকে তুমি কিছু একটা নিক্ষেপ করছো, এইটা হচ্ছে ছাদের আনুভূমিক। এই আনুভূমিকের সাথে একটা কোণ রেখে, ধরো আলফা কোণে তুমি ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে কাহিনীটা কি হবে? এই বেচারা ঠাস করে এখানে আসবে, এটাই তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে যাবতীয় সবকিছু তুমি কেমনে বের করবা? ধরো তোমাকে হাইটটা দেওয়া আছে, এইচটা দেওয়া আছে, সেখান থেকে সময় বের করে ফেলা সম্ভব। দেখো এখানে কিন্তু দুইটা গতি। একটা গতি হচ্ছে আনুভূমিক গতি। আনুভূমিক গতিটা খুব সহজ সরল।
এটার কোনো ত্বরণ নাই, ইউ কজ আলফা এই বেগেই চলতেছে, এই বেগেই চলতেছে, আর কোনো কিচ্ছু নাই। আর উলম্ব যেই গতিটা, তার ইনিশিয়াল একটা আদিবেগ হচ্ছে উপরের দিকে ইউ সাইন আলফা। আর পুরা উলম্ব গতিটা কার সাথে সিমিলার? কার সাথে সিমিলার? আমাদের উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত বস্তুর সাথে। তোমাদের মনে পড়ে নিশ্চয়ই, উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত বস্তু, এই কেসটা আমরা পড়ছিলাম। সে একটা সার্টেন উচ্চতায় উঠবে, এগুলোর ফর্মুলাগুলো মনে আছে না? মনে করে দেখো, জাস্ট প্লাস মাইনাসের গ্যাঞ্জাম হইতো, তারপর নিচে পড়ে যাবে, তাই না? এই ব্যাপারটার উলম্ব গতিটা কিন্তু এরকমই। তুমি যদি গতির উলম্ব উপাংশটা খেয়াল করো, জাস্ট পুরা ইউ এর জায়গায় ইউ সাইন আলফা আমরা এখন দিব। মনে পড়ে এইচ এর ফর্মুলা কি ছিল? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তুমি যদি নিচের দিকটা পজিটিভ ধরো, তাই না? জাস্ট ইউ এর জায়গায় কি বসাই দিবা? ইউ এর জায়গায় কি বসাবা? ইউ সাইন আলফা বসাই দিতে হবে। ইউ এর জায়গায় ইউ সাইন আলফা বসাই দিতে হবে। এখন তোমাকে যদি হাইট দেওয়া থাকে, তুমি বলতে পারবে না এইচ ইকুয়ালস টু, নিচের দিকটা পজিটিভ ধরলাম, নিচের দিকটা আমি পজিটিভ ধরলাম, মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। পারলাম? বলো তো। তোমাকে যদি হাইটটা দেওয়া থাকে, ইউ আর আলফা দেওয়া থাকবে, প্রাসের ক্ষেত্রে আদিবেগ আর নিক্ষেপণ কোণ দেওয়া থাকে, তাহলে হাইট যদি দেওয়া থাকে সেখান থেকে টি বাইর করতে পারবা না? বলো, টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, হাইট দেওয়া আছে, কোন উচ্চতা থেকে মারছো সেই হাইটটা দেওয়া আছে, সেই হাইটটা দেওয়া আছে, মানে উলম্ব সরণটা দেওয়া আছে, উলম্ব সরণটা দেওয়া আছে, আদিবেগ নিক্ষেপণ কোণ দেওয়া আছে। তাহলে এখান থেকে টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, দুইটা সমাধান আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। বুঝছো? বুঝছো? নেগেটিভটা ফালাই দিবা, তো টি এর ভ্যালু চলে আসছে। টি এর ভ্যালু চলে আসলে তুমি যাবতীয় সবকিছু বের করে ফেলতে পারবে। ধরো তোমাকে আনুভূমিক সরণ চাইছে, তাহলে আনুভূমিক সরণ কত? ইউ কজ আলফা ইন্টু টি, বসাই দিবা, কাজ শেষ। মোট সরণ চাইছে, মোট সরণ বাইর করতে পারবা না? এই দুইটা লব্ধি, এটাই তো মোট সরণ, এস, তাই না? রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দিকও বাইর করতে পারবা, এখানে টোটাল বেগটাও বাইর করতে পারবা না? আনুভূমিক বেগ তো এটাই, উলম্ব বেগ কি হবে? মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। বুঝছো? যে মাইনাস ইউ প্লাস জিটি না, ইউ প্লাস এফ টি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, সেখান থেকে সবকিছু আসছে। উপরের দিকটা নেগেটিভ ধরছো, তাহলে মাইনাস ইউ প্লাস জিটি, এখানে ইউ তো পুরাটা না, ইউ সাইন আলফা, তাহলে মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, প্লাস জিটি। এই বুঝছো পুরা ব্যাপারটা? পুরা ব্যাপারটা বুঝছো? আচ্ছা, একটা কোয়েশ্চেন করি, সবাইকে একটা কোয়েশ্চেন করি। এটা হচ্ছে, যেই ছাদের তলে নিক্ষেপ করছো সেই হাইটেও কিন্তু সে একবার আসবে। বলো তো এইখানে তার বেগ কত হবে? এইখানে তার বেগ কত হবে? 0 হবে? এইখানে তার বেগ কত হবে? ইউ। একদম প্রাসের বেসিক কেস যেটা, সেটা তোমাকে আমি যদি এই হাইটটা, এই ডিস্টেন্সটা বের করতে বলি, পারবা? সেটা কত? এই ডিস্টেন্সটা বের করতে বলি, পারবা? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা, পারবা না? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লার ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, সাইন টু আলফা বাই জি। পেঁচানো যায় কিন্তু। ধরো এটা লম্ব করলাম, তোমাকে এই ডিস্টেন্সটা আমি বের করতে বললাম, পারবা? 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 এক্স মাইনাস আর, এক্স তো বাইর করছো, এক্স তো বাইর করছো, এক্স মাইনাস আর করলেই হয়। ঠিক আছে? তো নানা ভাবে কিন্তু পেঁচানো যায়, এগুলো নিয়ে ঘাবড়াও না। এগুলো নিয়ে ঘাবড়াও না। ধরো এরকমও হইতে পারে, একটা কোয়েশ্চেন করলাম, তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় আছে, এখানে তোমার আরেকটা বন্ধু দাঁড়ায় আছে। ও যখন ও ও ঠিক উপরে, স্ট্রেট উপরে, মাথার উপরের দিকে তাকায় আছে, বুঝছো? ও স্ট্রেট, চোখ দুইটা উপরের দিকে তাকায় আছে, ও উপরের দিকে তাকায় আছে, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? তুমি এখান থেকে মারছো, বোমা বোমা মারছো মনে করো, দেখা যাচ্ছে। ও যখন দেখছে, ধরো বলটা যখন এখানে আসছে তখন ও দেখছে, কথার কথা। হ্যাঁ, আমি বললাম তার আধা সেকেন্ড পরে তোমার এই বন্ধুটা দেখছে, বুঝছো? ও যখন দেখছে তার আধা সেকেন্ড পরে, 0.5 সেকেন্ড পরে ও দেখছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখি কয়জন বুঝছো? কাহিনীটা বুঝছো?
বলো তো আধা সেকেন্ডে বলটা যতটুকু যাবে আনুভূমিক বরাবর, আধা সেকেন্ডে আনুভূমিক বরাবর কতটুকু যাবে? ইউ কজ আলফা ইন্টু হাফ। কিচ্ছু লাগে না। এই বুঝছো? কনসেপ্ট গুলা বুঝো তাইলেই হবে। আমি তোমাদের কনসেপ্ট গুলা খুব ভালো করে শিখাইছি। এরপর যেমনিই দেখ, ঘুরায় দেখ, পেঁচায় দেখ, পারবা। খুব মানে এক্সপ্লেনে, মানে আমি কোশ্চেনটা অনেক পেঁচাইছি কিন্তু অ্যান্সার খুবই সহজ। তুমি একটা বল নিক্ষেপ করছো, তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় দিচ্ছে, তার থেকে কিছুটা দূরে আরেকটা বন্ধু দাঁড়ায় আছে, ওরা ঠিক 90 ডিগ্রিতে উপরের দিকে তাকায় আছে। ও যখন বলটা দেখছে তার মাথার উপরে আছে, বা বোমাটা দেখছে, তার আধা সেকেন্ড পরে তোমার আরেকটা বন্ধু দেখছে তার মাথার উপরে বোমাটা। তাহলে তাদের মধ্যবর্তী আনুভূমিক দূরত্ব কত? কি? ইউ কজ আলফা ইন্টু আধা। ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাচ্ছি। তাহলে আমাদের ফাইনাল জিনিস, আমাদের ফাইনাল কনক্লুশন কি হইল? উলম্ব সরণ বা এইচ দেওয়া থাকলে আমি সময় বের করতে পারবো, সময় থেকে বাকি সবকিছু বের করতে পারবো। কিংবা আনুভূমিক সরণও যদি দেওয়া থাকে, এই যে আনুভূমিক সরণও যদি দেওয়া থাকে, সেখান থেকেও আমি সরণ বের করতে পারবো। সরণ বের করতে পারলে বাকি সবকিছু বের করে ফেলতে পারবো। সরণ বের করে ফেলতে হলে বাকি সবকিছু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, বলো বলো বলো, বুঝছো বুঝছো? ঠিক আছে, কোশ্চেনটা পড়ো। 60 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড আদি বেগে একটা বস্তু নিক্ষিপ্ত হলো। বস্তুটা স্তম্ভ হতে কত দূরে ভূমিতে আঘাত করবে? ওই চিত্রটা আঁকায় বুঝাই। একটা স্তম্ভ, স্তম্ভের উচ্চতা দেওয়া আছে না? কত? 60 মিটার। আমাদের যে স্তম্ভের উচ্চতা সেটা কত দেওয়া আছে? 60 মিটার। আচ্ছা, ঠিক আছে। এই স্তম্ভের মাথা থেকে, বুঝছো, এই স্তম্ভের মাথা থেকে তুমি কি করছো? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, এটা ধরো আমাদের আনুভূমিক, ঠিক আছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটা বল নিক্ষেপ করছো। তাহলে কাহিনীটা এরকম হবে না? তাই তো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে তুমি নিক্ষেপ করছো, 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। বস্তুটা ভূমি থেকে কত দূরে হিট করবে? এক্স। দেখছো, এটা দেওয়া আছে, এটা চাইছে, তো বাচ্চাদের কাজ, তাই না? পুরো জিনিসটা এখন একটু ভাষায় লিখবা। ধরি একটা স্তম্ভের উচ্চতা 60 মিটার, তার উপরে থেকেই হাবিজাবি লিখে দিবা এক্স দূরত্বে গিয়ে আঘাত করবে, আমাকে এক্স বের করা লাগবে। চিত্রটা আঁকাবা, চিত্রে যেটা আঁকাইছো ওটাই জাস্ট সুন্দর করে একটু ভাষায় লিখে দিবা, দ্যাটস ইট, নিজের মতো করে। এটা মুখস্থ করার কিছু নেই। হ্যাঁ, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমাদের উলম্ব সরণ কত? 60। আমি নিচের দিকটা পজিটিভ ধরতেছি, ধরতেছি, বুঝছো? নিচের দিকটা পজিটিভ ধরতেছি। নিচের দিক পজিটিভ ধরলে আমরা h ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ এর জায়গায় জাস্ট ইউ সাইন আলফা, উলম্ব উপাংশটা। বুঝতে পারলাম? তাহলে h কত? 60 ইকুয়ালস টু মাইনাস 100 সাইন 30 টি প্লাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাহলে কত হয় আমাকে বলো তো? হাফ ইন্টু 9.8, 4.9 টি স্কোয়ার। সাইন 30 ভ্যালু কত? হাফ, মাইনাস 50 টি, আর 60টাকে ওই পাশে পাঠিয়ে দাও। এখন এটা সমাধান করবা কেমনে? ওই যে ওই ফর্মুলাটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। রিটার্ন আসলে কিন্তু এটা দিয়ে করতে হবে। মাইনাস বি, তাহলে 50 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু মাইনাস 60 বাই 2a, 2 ইন্টু 4.9। একটু ক্যালকুলেট করো সবাই, এটা ক্যালকুলেট করো। রিটার্ন আসলে কিন্তু দেখাইতে হবে। হ্যাঁ, আর তুমি তো ক্যালকুলেটর দিয়ে পারোই, তাই না? একটা হয় 11.288, 11.288 সেকেন্ড, আরেকটা হয় 289,
আরেকটা হয় নেগেটিভ, -1.08 সেকেন্ড। নেগেটিভটা হবে না। বলো তো নেগেটিভটা কি বুঝাইতেছে? এখানে কোন সময়ে তার সরণ 60 মিটার সেটা আমি বের করতেছি। কোন সময়ে সরণ 60 মিটার সেটা আমি বের করতেছি। তুমি চিন্তা করো, পুরা সিস্টেমটা সেম। এখান থেকে যাত্রা শুরু হয়েছে না? এর থেকে 1 সেকেন্ড আগে যদি চিন্তা করতাম, তাহলে ও আসলে এখানে থাকতো। স্মুথলি যদি চিন্তা করো, এর থেকে 1 সেকেন্ড আগে কাউন্ট করার, তাহলে এখানে থাকতো। সেটাই আসলে এটা বুঝাইতেছে, সেটাই আসলে এটা বুঝাইতেছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা করি, অঙ্কটা করি। তারপর একটা খুবই সুন্দর জিনিস দেখাবো তোমাদের। খুবই সুন্দর একটা জিনিস দেখাবো। আচ্ছা, স্তম্ভ হতে কত দূরে আনুভূমিক সরণ? সময় বের করে ফেলছো, তাহলে আনুভূমিক সরণ কি? ইউ কজ আলফা ইন্টু টি। ইউ কত? 100 cos 30 ইন্টু টি কত? টি কত? টি কত? 11.289। 11.289। দেখো তো কত হয়? 100 cos 30 ইন্টু 11.289, 977। দেখো তো কত আসে? 977.66। এটা আসছে না? আমাকে বলো, ভুল থাকলে বইলো। হ্যাঁ, এখন প্রাস কিন্তু পুরা সিমেট্রিক একটা ব্যাপার। তুমি চিন্তা করো, এটা যদি পিছন থেকে বর্ধিত করে দিতা, এখান থেকে হিট করছো, বুঝছো? এমন ভাবে হিট করছো, এমন ভাবে নিক্ষেপ করছো যাতে এখানে গিয়ে বেগটা 100 মিটার পার সেকেন্ড হয়। 100 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এখান থেকে নিক্ষেপ করো নাই, এখান থেকে তাহলে আরো বেশি করছো, আরো বেশি বেগে। বুঝছো? এই জিনিসটাকে যদি সবকিছু ঠিক রেখে পেছনের দিকে বর্ধিত করো, তাহলে -1.08 সেকেন্ড পর সেখানে চলে আসবে, সেখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এটা একটা প্রাস চিন্তা করো, এরকম একটা প্রাস। এটা বলতে পারবে আমাকে এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগে, এখান থেকে এতটুকু নামতে কি সময় লাগবে? একই সময় লাগবে, একই সময় লাগবে, তাই না? তাই তো। তোমাদের আমি একটা টাস্ক দিলাম, বাসায় খুঁজে বাইর করবা যে এখান থেকে এতটুকু নামতে কি সময় লাগে। খুঁজে বাইর করবা, দেখবা 1.08 সেকেন্ড আসে, 1.08 সেকেন্ড আসে। বুঝছো? আরো মজার কাহিনী হচ্ছে, এখানে গিয়ে যেই বেগে হিট করতা না, তুমি এখান থেকে সেই বেগে নিক্ষেপ করতা। মানে যদি পিছনের দিকে বর্ধিত করো আর কি। এটা একটা প্রাসের অংশ চিন্তা করো। ভূমি থেকে নিক্ষিপ্ত হয়েছে এরকম একটা প্রাস, এভাবে চিন্তা করো। বুঝে গেছে? এটা কিন্তু একটু ডিপ থটের জিনিস। তারপর তোমাদের জাস্ট একটু আইডিয়া দিলাম। সবাই কি বুঝছো? এই সবাই কি বুঝছো কি বুঝাইছি? না বুঝলে একটু এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে, এখানে কিন্তু একটু ভাববার বিষয় আছে। এরপরেরটা বলো, পারবা? 60 মিটার উঁচু একটা পাহাড়ের চূড়া হতে এক খণ্ড পাথর 40 মিটার পার সেকেন্ড বেগে এবং আনুভূমিকের তলের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। পাহাড়ের পাদদেশ থেকে কত দূরে? একই জিনিস, জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করে দিছে। একই জিনিস না? পুরাপুরি সেম। উলম্ব সরণটা দেওয়া আছে, তাই না? উলম্ব সরণ কত? তুমি কিন্তু এখন কিছু না করেও করতে পারবা। আমাদের উলম্ব সরণ কত? 60 মিটার, তাই না? তাহলে আমরা লিখতে পারি 60 ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখান থেকে আমার টি বের হয়ে যাবে, টাস করে বের হয়ে গেল। এমসিকিউতে আসলে এমনি করবা। বুঝছো? তাহলে কি চাইছে? আনুভূমিক সরণ। আনুভূমিক সরণ কি হবে? ইউ কজ আলফা ইন্টু টি। হ্যাঁ, দুই টাইপের অঙ্কই হয়।
উলম্ব সরণ দেওয়া আছে, সেখান থেকে টি বাইর করে আনুভূমিক সরণ বাইর করবা, বা আনুভূমিক সরণ দেওয়া আছে সেখান থেকে টি বাইর করে উলম্ব সরণ বাইর করবা, যেটা আসে। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এটা বাছাই করে নিবা, এটা বাছাই করে নিবা। এরপরেরটা 50 ফুট উঁচু একটা টাওয়ারের ছাদ থেকে, জাস্ট ফুট দিছে, তাহলে জি এর ভ্যালু বসাবা কি 32 ফিট পার সেকেন্ড স্কয়ার, 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। উলম্ব সরণ দেওয়া, আনুভূমিক সরণ চাইছে, উলম্ব সরণ দেওয়া, আনুভূমিক সরণ চাইছে। পারবো না? বলো বলো বলো, পারবো না? পারবো তো। নরমালি এটাই, উলম্ব সরণটা দেওয়া থাকে, আনুভূমিক সরণটা বের করতে বলে, আনুভূমিক সরণটা বের করতে বলে। হ্যাঁ, এরপরটা সেম জিনিস একটু ঘুরায় পেঁচায় দিছে, পাক্কা সেম জিনিস ঘুরায় দিছে, পাক্কা সেম জিনিস। খেয়াল করো, একজন খেলোয়াড় 3.5 মিটার উচ্চতা হতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বল নিক্ষেপ করলো। অপর একজন খেলোয়াড় 2.1 মিটার উচ্চতায় বলটা ধরে ফেললো। খেলোয়াড় দুইজন পরস্পর কত দূরত্বে ছিল? বুঝছো? উলম্ব সরণ দেওয়া আছে না? ঠিক আছে, ধরো এই যে এরকম 3.5 মিটার উচ্চতা, আমার মাথা, এখান থেকে নিক্ষেপ করছো, 2.1 মিটার উচ্চতা একজন ধরে ফেলছে, তাহলে উলম্ব সরণ কত? 3.5 মাইনাস 2.1। কাহিনী বুঝছো? আমি চিত্র দিয়ে দেখাই। এটা ধরো আমাদের প্রথম খেলোয়াড়, ঠিক আছে? এইটা ধরো আমাদের প্রথম খেলোয়াড়, এটা একটু লম্বা বানিয়ে দিই, 3.5, একটু ছোট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খেলোয়াড়, বুঝছো? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খেলোয়াড়। ওর হাইট কত? 3.5 মিটার উচ্চতা থেকে সে নিক্ষেপ করছে 3.5। হ্যাঁ, আর ও কোথায় ধরে ফেলছে? 2.1। তাহলে কাহিনীটা কি হয়েছে বলো তো? ও এখান থেকে নিক্ষেপ করছে কত কোণে, কত কোণে, কত বেগে? 9 পয়েন্ট ঠাস করে এখানে ধর, এই যে ব্যাপারটা এরকম হয়েছে না? আমাকে বলো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগ। বুঝছো? 9.8 মিটার পার সেকেন্ড, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। কি চাইছে? খেলোয়াড় দুজন পরস্পর কত দূরে, আনুভূমিক সরণটা চাইছে। উলম্ব সরণ কতটুকু হয়েছে? 3.5, ওখান থেকে গেছে হচ্ছে 2.1, তাই তো? তাহলে আমাদের উলম্ব সরণ, আমাদের উলম্ব যেই সরণটা, সেটা কতটুকু হয়েছে? এতটুকু না? তাহলে উলম্ব সরণ কতটুকু? এতটুকু, h। তাহলে আমাদের যেই উলম্ব সরণ, সেটা আমরা কত ধরতে পারি? 3.5 মাইনাস 2.1, এটা কত হয়? 1.4, তাই তো? তাহলে h ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে টি বের করো, তারপর টি এর ভ্যালু দিয়ে তুমি আনুভূমিক সরণ বা খেলোয়াড় দুইজন কত দূরে ছিল সেটা বের করে ফেলতে পারবা। বুঝছো? ঠিক আছে, বলো বলো, সবাই কি বুঝছো? কনসেপ্টটা বুঝছো? বাসায় হোমওয়ার্ক করতে পারবা? ঠিক আছে, এখন আমি যদি এটা দিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা, এবার খুব সুন্দর করে কোয়েশ্চেনটা আমি ঘুরাই। দুজন ক্রিকেটার, একজন হচ্ছে এখানে দাঁড়ায় আছে, এইটা ধরো অনেক লম্বা ক্রিকেটার, এখানে ধরো আমাদের ছোটখাটো একজন ক্রিকেটার আছে। হ্যাঁ, ও নিক্ষেপ করছে, আমি সবকিছু দিয়ে দিছি, ও হাত থেকে নিক্ষেপ করছে, ও হাতে ধরে ক্যাচ ধরছে। তাদের মধ্যকার আনুভূমিক সরণ আমি দিয়ে দিলাম, ধরো 3 মিটার বা 50 মিটার। আমি বললাম তাদের উচ্চতার পার্থক্য কত, বাইর করতে পারবা? এই বুঝছো? বাইর করতে পারবা? কি চাইছে বেসিক্যালি? উচ্চতার পার্থক্যটা কি? উলম্ব সরণ না? আনুভূমিক সরণ দেওয়া থাকলে তো উলম্ব সরণটা বের করতেই পারবা, বের করতেই পারবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা
একই রকম। উলম্ব সরণটা দেওয়া আছে। একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বল নিক্ষেপ করলো। অপর একজন খেলোয়াড় 1 মিটার উচ্চতা ধরে ফেললো। তাহলে উলম্ব সরণ কত? 1। আমরা ধূপধাপ অঙ্ক করতে পারবো না। 1 = u sin আলফা মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটরে বসায় টি এর ভ্যালু বাইর করবো। যদি এমসিকিউ হয় এমনি করবো। তাই কি চাইছে? খেলোয়াড় দুজন কতটুকু দূরে, তার মানে কি ইউ কজ আলফা ইন্টু টি। কয় সেকেন্ড লাগবে আমাকে বলো? 30 সেকেন্ডের বেশি লাগবে? 30 সেকেন্ডের বেশি কি লাগবে? বুঝছো? ঠিক আছে, এরপরেরটা একই, প্রত্যেকটাই আনুভূমিক সরণ চাইছে। তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্কে কি আনুভূমিক সরণটাই চাইছে। আনুভূমিক সরণ দিয়ে উলম্ব সরণ, এটা পারতা না যদি এরকম দেয়। আনুভূমিক সরণ দিয়ে যদি উলম্ব সরণ বের করতে বলে, পারতা না। বইটা আসছে, আমার বছরই আসছে। দেখো, একজন ব্যাটসম্যান 1.25 মিটার উচ্চতায় একটা নিক্ষেপ করলো, হাবিজাবি। একজন ফিল্ডার বলটাকে ভূমি থেকে 50 সেন্টিমিটার উচ্চতায় ধরে ফেলছে। তাহলে উলম্ব সরণ কত আমাকে বলো তো? 1.25 মাইনাস 0.5, তাই না? ইকুয়াস টু মাইনাস ইউ। দেখো আমি কত তাড়াতাড়ি করি, তোমরাও করবা। ইউ সাইন 40 টি প্লাস হাফ 9.8 টি স্কোয়ার। ক্যালকুলেটরে বসাবা, ধাপ করে টি এর ভ্যালু বের হবে। কত দূরে ছিল? x = u cos আলফা ইন্টু টি। শেষ। এমনি লিখে দিলেই হয়ে গেছে। 1 মিনিট। বুঝছো? পারবা না? ঘাবড়ায়ও না, এগুলো খুব সহজ অঙ্ক। এর মাধ্যমে আমাদের শেষ গতিবিদ্যা। আচ্ছা, তোমাদেরকে মাইক আনমিউট করতে দিব। এখন তোমরা আমাকে বলো, আমি তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়াইছি কোন অঙ্ক কি কঠিন লাগছে? দুই একটা স্পেশাল কেস বাদে ধরো 99% অঙ্কই কি এরকম লাগছে না যে আমি পারবো এরকমই তো লাগছে, তাই না? আচ্ছা, আমি যে তোমাদের পড়াইছি আমি কিন্তু অ্যাডমিশন সহ পড়াই দিছি। হ্যাঁ, তোমরা যারা পড়ছো, যারা এই পর্যন্ত আসছো, সবগুলা ক্লাস করছো, তোমাদের কাছে কোনো অঙ্কই কঠিন লাগার কথা না। আমাদের ম্যাক্সিমামের কাছে কোন একটা চ্যাপ্টার কঠিন লাগে কারণ আমরা ওটা পড়ি না। পড়লে সবই সহজ, বুঝছো? ম্যাক্সিমামের কাছে দেখবা গতিবিদ্যা কঠিন লাগে, স্থিতিবিদ্যা কঠিন লাগে, যোগজীকরণ কঠিন লাগে। কেন? কারণ এগুলা সবার লাস্টের চ্যাপ্টার, এগুলা কেউ পড়তে চায় না। ঠিক মতো পড়লে সবগুলাই সহজ লাগে। বুঝতে পারলা? তো তোমরা যারা পড়ছো একটু রিভিশনের মধ্যে রাখো। হ্যাঁ, যারা এই পর্যন্ত পড়ছো তোমাদের একাডেমিক অ্যাডমিশন দুটাই কভার হয়ে গেছে। অ্যাডমিশন ফেজে জাস্ট রিভিশনের মধ্যে রাখতে হবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু একাডেমিক থেকেই নিতে হয়। তুমি এখানে আসছো এতটুকু, আগের সবগুলো ক্লাস করে এতটুকু পর্যন্ত আসছো, মানে তোমার অ্যাডমিশন প্রিপারেশন হয়ে গেছে। তাহলে অ্যাডমিশন টাইমে কি করবা? রিভিশন, যাতে যেগুলা পারো ওগুলা যাতে ভুল না হয়। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে, সবাই পড়াশোনা কইরো। আমি তোমাদের আনমিউট করার পারমিশন দিচ্ছি। সবাই একসাথে কথা বলো না, আমি একজন একজন করে আনমিউট করার পারমিশন কি দেওয়া যায়? একজন একজন করে আনমিউট করার পারমিশন কি দেওয়া যায়? কেমনে দেয়? বলো তো? যায় না? হাত তুলতে হয়, হাত তুলে দেখো তো। ইউ ক্যান্ট আনমিউট দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও, তোমরা সবাই হাত তোলো, আনমিউট করো না, হাত তোলো। আমি ভাই আমার কথা শোনা যাচ্ছে?
হ্যাঁ, একজন একজন করে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো। শুনতে পাচ্ছি, বলো। ইঞ্জিনিয়ারিং কোর্স এটা আসলে এখনো বলা যাচ্ছে না। তো আমাদের এবারের প্ল্যান হচ্ছে এরকম হতে পারে যে জানুয়ারিতে এফআরবি লঞ্চ হচ্ছে। যাদের এইচএসসির প্রিপারেশন খুবই খারাপ তারা হয়তো এফআরবি তে যাবে, আর যাদের প্রিপারেশন খুবই ভালো তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাচটা আমরা আগে থেকেই লঞ্চ করে দিব। আর্কাইভের ক্লাসগুলো থাকবে, তোমরা চাইলে আগে থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন গুলো নিতে পারবা। হ্যাঁ, এটা এখনো প্ল্যানিংটা ফাইনাল হয় নাই, ফাইনাল হলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা তো একাডেমি। আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমার মেনলি টার্গেট ইঞ্জিনিয়ারিং। ভাইয়া আমার মেনলি টার্গেট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তাহলে ভাইয়া বুয়েট একটা ড্রিম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। একটু স্ট্র্যাটেজিটা যদি বলে দিতেন। স্ট্র্যাটেজিটা বলে দেওয়া? আচ্ছা, একাডেমিকের ক্লাসগুলো করছো ম্যাথমেটিক্সে? জি ভাইয়া, আপনারটাও দাদারটাও অল ক্লিয়ার। হ্যাঁ, একাডেমিকের প্রিপারেশন যদি হয়ে যায় আমাদের সাইকেলগুলোতে আমরা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথমেটিক্স বলো এমন ভাবেই পড়াই যাতে করে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটাও হয়ে যায়। হ্যাঁ, এখন যেটা হয়েছে মানে তোমার ক্লাসগুলো দেখা শেষ, সব কনসেপ্ট ক্লিয়ার, ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই কনসেপ্টগুলো আসতে পারে মোটামুটি 95% ক্লিয়ার। বাকি যেই দু একটা কঠিন অঙ্ক আসে ওগুলা লাগবে না, বুঝছো? ওগুলা একদমই লাগবে না। আমরা যেগুলা পড়াইছি এগুলা এখন জাস্ট রিভিশনের মধ্যে থাকতে হবে। যাদের শেষ হয়ে গেছে রিভিশনের মধ্যে থাকতে হবে, অ্যাডমিশন টাইমেও জাস্ট রিভিশন দিতে হবে, বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া আমাদের মানে আপনাদের সব ক্লাস আমি করছি কিন্তু ভুলে গেছি ভাইয়া, এখন কিভাবে রিভিশন নিব? ভুলে গেছো? আচ্ছা, তুমি যদি নিজে ক্লাস নোট করো, যেই চ্যাপ্টারটার ক্লাস একবার দেখা হয়েছে তুমি যদি নিজে ক্লাস নোট করো তাহলে নিজের ক্লাস নোটটা রিভাইজ দিবা। আর সাথে আমাদের যে ক্লাস নোটটা, আমাদের ক্লাস নোট গুলো কিন্তু গুছানো থাকে, স্পেশালি ম্যাথস এর ক্ষেত্রে আমি বলবো একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টের এক্সাম্পল সুন্দর করে গোছায় দেওয়া আছে। সো এগুলো দেখে একটু রিভিশন দিবা। কোনো কনসেপ্ট যদি বুঝতেই না পারো ক্লাস নোট দেখে, সেক্ষেত্রে তুমি ক্লাসে আবার ব্যাক করবা, ওই টপিকটা হয়তো আবার রিক্যাপ করতে পারো। আর রিভিশন দেওয়ার সময়ও চাইলে ভিডিও দেখতে পারো, সেক্ষেত্রে তুমি স্পিডটা বাড়ায় নিবা। প্রথমবার দেখার সময় স্পিড বাড়ানো রেকমেন্ড করি না, বাট যখন সেকেন্ড বার রিভিশন দিবা তখন তুমি ডাবল স্পিডে দেখো, কোনো অসুবিধা নাই। আর তোমাদের রিভিশন দেওয়ার জন্য ইউটিউবে একটা প্লেলিস্টও আছে, হ্যাঁ, যে ওয়ান শট রিভিশন ক্লাস, ওটা দেখে নিলেও হবে, একদম পারফেক্টলি তোমার বোর্ডের প্রিপারেশনটা হয়ে যাবে, বুঝছো? আসতেছে না অডিও? এইচএসসির এক্সাম ব্যাচ নাই ভাইয়া, তো আমরা কি অন্য কোনো ব্যাচে ভর্তি হলে ভালো হবে না শুধু বাসায় প্র্যাকটিস করব? অ্যাচিভ, আচ্ছা আচ্ছা, এইচএসসি মডেল টেস্টের জন্য? জি ভাইয়া। এটা তোমার উপরে ডিপেন্ড করে। তোমার বাসার কাছে যদি এক্সাম সেন্টার হয়, তোমার যদি মনে হয় যে গিয়ে আসা মানে তোমার জন্য বেনিফিশিয়াল হচ্ছে, রাস্তায় বেশি সময় নষ্ট হচ্ছে না, ইন দ্যাট কেস তুমি ভর্তি হইতে পারো, এবং তুমি যদি মানে শিওর থাকো যে পরীক্ষা দিবা। বাট আমার যেটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে পোলাপান আসলে মানে এমনি ঠেলায় পরে ভর্তি হয়ে যায়, পরে আর এক্সাম দেয় না, 2-3টা এক্সাম দেওয়ার পর আর এক্সাম দেয় না। এটা আমি দেখছি এইচএসসি মডেল টেস্টের ক্ষেত্রে এটা খুব বেশি হয়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও সবাই একসাথে আনমিউট করলে তো ঝামেলা। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই হাত তোলো। হ্যাঁ, আমি সিরিয়ালি বলতেছি, তোমরা সবাই হাত তোলো, আনমিউট করে রাখো। তোমরা সবাই হাত তোলো, আমি নাম বলতেছি, আনমিউট করবা। নাসিম, ANM নাসিম, আনমিউট করো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আমি শুরু থেকে আপনার লাইভ ক্লাস করে আসছি। আচ্ছা, এখন আজকে ক্লাসের মাধ্যমে আপনার সাথে যাত্রা শেষ হলো মোটামুটি বলতে গেলে। তো ভাই আমি এইচএসসি মেডিকেল কোর্সে ভর্তি হবো। আচ্ছা, আর আপনার ক্লাস করা হয় না হয়তো। আচ্ছা আচ্ছা, ভাই আমার জন্য। হ্যাঁ, অবশ্যই খুব ভালো একজন ডাক্তার হও, তার চেয়ে বড় কথা খুব ভালো একজন মানুষ হও। হ্যাঁ, তো ইনশাল্লাহ আবার দেখা হবে হয়তো। এইচএসসি পরীক্ষা তো বাকি এখনো, ক্লাসের মধ্যে দেখা হবে, লাইভে না দেখা হলেও, বা এফআরবি তে যদি ভর্তি হও সেখানেও তো দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে অভিকুমার বালা।
ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমার হচ্ছে গিয়ে কি, আমি হচ্ছে গিয়ে টেস্টের ইয়ার ফাইনালের পরের থেকে লাইভ ক্লাস গুলো করতে পারিনি। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে স্পিড বাড়াই দিয়ে মানে সবগুলো করছি এখন, কিন্তু খাতায় একটা মতো করিনি। আচ্ছা কিন্তু আচ্ছা, আমার করতে দিলে আমি পারি, এখন কি আমার করা উচিত খাতায়? এখন প্র্যাকটিস করবা। তোমার যেহেতু ক্লাস দেখা শেষ, এখন মানে আমাদের ক্লাসগুলো দেখলে তারপর তুমি যে কোনো বই, তোমার হাতে যেই বইটাই থাকুক না কেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাব সারি পড়তে হবে এরকম না, যেটাই থাকুক। হ্যাঁ মানে আমার যে পরীক্ষায় যেটা ছিল সেটাই আসলে মানে আমি শুধু বাসা থেকে এমসিকিউ করে গেছি আর আপনাদের ক্লাস গুলো করে গেছি, হ্যাঁ, আমি হ্যাঁ। দুইটাতেই মোটামুটি 85 প্লাস মার্কস চলে আসছে। আচ্ছা, তো যেটা আসছে এটা খুবই ভালো, আর একটু বেটার করার চেষ্টা করতে হবে। হ্যাঁ সবসময় মানে নিজে যেটা চাইছো না, মানে যেটা পাইছো ওর থেকে আরেকটু বেটার। সবার টার্গেট তো সেম হয় না, তাই না? অনেকে দেখবা যে আমি হচ্ছে কি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে আমি হচ্ছে গিয়ে আমার একটা চ্যাপ্টার কভার করার পরে রিভিশনের জন্য আপনার যে ইউটিউবে যে প্লে লিস্ট গুলো ছিল, আমি আসলে বাসায় প্র্যাকটিস না করে পরীক্ষার আগে ওইগুলো একবার করে দেখে যেতাম। এখন মানে বলতেছি যে এইগুলা কি বলে ঠিক হবে নাকি করতে হবে? এগুলা জাস্ট পরীক্ষার আগের দিন দেখো না, আমার সাজেশন হচ্ছে এটা। হ্যাঁ একটু আগে ভাগেই দেখো। পরীক্ষার আগের দিন দেখা হচ্ছে যাদের অবস্থা খুবই খারাপ, সারা বছর পরে নাই, কোনো মতে একটা ঠেলা দিয়ে মোটামুটি ধরো উতরায় যাবে আর কি, ওদের জন্য পরীক্ষার আগের দিন দেখা। হ্যাঁ বাট যারা আগে থেকে পড়াশোনা করতেছো, আমি বলতেছি আগে থেকে পড়াশোনা করতেছো, পরীক্ষার আগের দিন ক্লাস দেখার দরকার নেই। ক্লাস দেখার জন্য সারা বছর ছিল। রিভিশন দেওয়ার সময় তুমি পরীক্ষার আগের যে বন্ধটা ওখানে দাও, পরীক্ষার আগের দিন বা আগের 2-1 দিন নিজে স্টাডি করো, নিজে প্র্যাকটিস করো, এটা কাজে দিবে। বুঝছো? ঠিক আছে, তারপর দুর্জয়। হ্যাঁ হ্যাঁ বলো। দুর্জয় রয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দুর্জয়। দুর্জয় আসো। আচ্ছা হাদিকা, হাদিকা ফেরদৌস। হ্যাঁ আসসালামু দাদা। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। দুর্জয় হ্যাঁ বলো বলো। ফার্স্ট ইয়ার থেকে আপনাদের ক্লাসগুলো করতে পারিনি, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে মানে সেকেন্ড ইয়ার সাথে সফল করেছি। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ারে বিষয়গুলো কিছু আছে যেগুলোতে অনেকগুলো সমস্যা, যেমন ত্রিকোণমিতি আর যোগজীকরণের লাস্টের দিকে কিছু বেশ কিছু সমস্যা হচ্ছে। এখন আমি কি করতে পারি স্যার ভাইয়া? ত্রিকোণমিতি যোগজীকরণ একদমই পড়ো নাই? না পড়ছি, লাস্টের দিকে কিছু কিছু সমস্যা হচ্ছে। লাস্টের দিকে কিছু কিছু সমস্যা হচ্ছে। তুমি যদি সাইকেলে থাকো সাইকেলের ক্লাসগুলো করতে পারো, বাট ওগুলো যদি এখন অনেক বেশি টাইম লাগে তাহলে ওই ইউটিউবের ওই যেই প্লেলিস্টটার কথা বললাম ওইটা একবার শেষ করো। ত্রিকোণমিতি জাস্ট একদিন লাগবে, একদিন সকালে বসলে 4 ঘন্টার ক্লাস রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে। যোগজীকরণও সেম কথা, বুঝতে পারার কথা। ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। ভাইয়া আমার হচ্ছে মোটামুটি ক্লাস সবগুলোই করা হয়েছে, এখন কি আর এফআরবি করার দরকার আছে? ক্লাসগুলো যদি সব ঠিকঠাক মতো করা হয় এফআরবি করার দরকার নেই। এফআরবি হচ্ছে ধরো, হ্যাঁ বলো বলো। আমি মোটামুটি আপনাদের সব ক্লাসে করা হয়েছে, কিন্তু কখনো লাইভ করা হয় নাই। পরে আর কি রেকর্ডেড গুলা 2 গুণ স্পিড দিয়ে করা হয়েছে, আজকে হচ্ছে প্রথম। আচ্ছা বুঝতে পারছি। তো হবে না, মেডিকেল টার্গেট ছিল। আচ্ছা আচ্ছা, এটা আসলে মানে ডাবল স্পিডে দেখাটা না, মেডিকেল টার্গেট হলে অসুবিধা নেই, বাট কারো যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় বা এমন কোন একটা ফিল্ডে যেতে যাও যেখানে প্রবলেম সলভিং স্কিলটা লাগে, এটা সব জায়গায় লাগে, সব জায়গায় লাগে, প্রথমবার না ডাবল স্পিডে ক্লাস করাটা মানে একদমই সাজেস্টেড না। তোমরা যখন দেখবা, মানে একটা ক্লাস যখন আমি করাই না, ক্লাস করানোর সময় আমি পজ দেই, তোমাদেরকে একটু চিন্তা করতে বলি, এটা হইলে কি হবে, একটু ভাবতে বলি না। এটা আসলে তোমাদের নিজেদের যাতে স্কিলটা বাড়ে, একটা নতুন প্রবলেম দেখলে যাতে তোমরা বুঝতে পারো যে এভাবে চিন্তা করতে হয়, ভাইয়া এভাবে চিন্তা করতেছে, আমারও এভাবে চিন্তা করা উচিত। তো তুমি যখন ডাবল স্পিডে দেখো না, ওই সুযোগটা থাকে না। তুমি যেটা করতেছো, ভাইয়া কনসেপ্ট বুঝাচ্ছে, ধুমধাপ লিখতেছে, তুমিও লিখতেছো। এটা হয়তো করে না বুঝে বদভ্যাস হয়ে গেছে, পরে আর থাকতে পারি না। কি বুঝি নাই, লাস্টে কে বললা?
ক্লাস বোঝা মুশকিল হয়ে যায়। এক এক করে বলি। এক এক করে বলো, এক এক করে বলো। ঠিক আছে ঠিক আছে, এক এক করে বলো। ভাইয়া আদাব। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আমি আমি আমি- আমি নাম বলি তারপর বলো। আমি কিন্তু নাহলে মিউট করে দিব সবাইকে। ভাইয়া একজন একজন করে আমি বলতেছি, আমি নাম বলতেছি, তোমরা বলবা। সবাই হাত তোলো, যারা কথা বলতে চাও হাত তোলো, হাত তোলো। আর একবার কথা বললে হাত নামায় দিও। আহনাফ হাবিব বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে দুইটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। প্রথমত হচ্ছে যে যখন আমি একটা অধ্যায় শেষ করলাম, তারপর ধরেন পরীক্ষার আগে মেগা এক্সামের আগে আমি কেতাব স্যারের বইয়ের সব অঙ্ক করে ফেলেছি। আচ্ছা আর বোর্ড কোয়েশ্চেনও দেখা হয়ে গেছে। আচ্ছা পরে ধরেন এখন আমার কলেজের এক্সাম, এখন আমি একটা অধ্যায়ের পিছনে খুব বেশি হলে 3-4 ঘন্টা করে পাচ্ছি, বা ধরেন এফআরবির এক্সামে তখনও খুব বেশি টাইম পাবো না, তখন আমার অনুশীলনী অঙ্কগুলা কিভাবে দেখা উচিত, মানে কিভাবে তখন প্রিপারেশন করবো? আচ্ছা, তোমার কোশ্চেনের অ্যান্সার দিব। ফেসবুকে যারা আছো তোমরা কি ওদের প্রশ্নগুলো শুনতে পাচ্ছ? তোমরা ওয়েব অ্যাপে যারা আছো প্রশ্ন শুনতে পাচ্ছ না? আমাকে বলো। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো, হ্যাঁ তোমার প্রশ্নের অ্যান্সারটা দেই। কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষার আগে বইয়ের সবকিছু করার দরকার নেই। হ্যাঁ, যেগুলা বোর্ডে আসছে, একবার হলেও আসছে, এরকম অঙ্কগুলা করতে পারলেও মোর দেন পারফেক্ট, মানে মোর দেন পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। যেগুলা 2 থেকে 3 বার বা তারও বেশি আসছে ওগুলা করে যাওয়া মাস্ট। বোর্ড পরীক্ষায় বা স্কুলের কলেজের পরীক্ষায় যে অঙ্কটা বোর্ডে যত বেশি বার আসছে, এটা সামনে আসার সম্ভাবনা তত বেশি। সো এটা মাথায় রেখে করবা। তোমার হাতে যদি কম টাইম থাকে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সবচেয়ে বেশি বার আসছে, কয়েকটা অঙ্কের পাশে দেখবে একদম জায়গা নিতেছে না, এতবার বোর্ডে লেখা আসছে, ওগুলা করবা। যদি সময় কম থাকে, সময় বেশি থাকলে তারপর আস্তে আস্তে কম ইম্পর্টেন্ট গুলাও করবা পরীক্ষার আগে। হ্যাঁ, আর পরীক্ষার আগে সবকিছু লিখে লিখে করারও দরকার নেই, তুমি তো আগে প্র্যাকটিস করছোই। পরীক্ষার আগে জাস্ট চোখ বলাবা, এই অঙ্কটা আমি পারি, এভাবে করতে হয়, হ্যাঁ এভাবে করতে হয়, তারপরেরটা এভাবে করি, এভাবে করতে হয়, হ্যাঁ এভাবে করতে হয়, এভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা আমি শুধু স্লাইডের ম্যাথ গুলা করছিলাম। হ্যাঁ, স্লাইডের ম্যাথ গুলা করলেই হবে, স্লাইডের ম্যাথ গুলা করলেই হবে। মানে কোনো স্লাইডের ম্যাথ গুলা করছিলাম, বই কিভাবে পড়বো, বই কিভাবে করবা? আচ্ছা আস্তে, সবাই একটু মিউট করো, সবাই একটু মিউট করো, সবাই একটু মিউট করো। আমি বলতেছি আস্তে আস্তে, এন্ড আমি যখন বলবো তখন আনমিউট করবা, নালে কারোর কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না, একজন একজন করে, ঠিক আছে? আচ্ছা, তো স্লাইডের অঙ্কগুলো করছো। স্লাইডের অঙ্ক করা মানে সব টাইপের সব অঙ্ক কভার হইছে। এখন বইয়ে বোধহয় একটা টাইপের 3-4টা অঙ্ক আছে, ওই 3-4টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক আমি স্লাইডে তুলছি, একটা তুলি নাই, ঠিক আছে? তো তুমি যখন বই করতে যাবা, ধরো একটা চ্যাপ্টার আমাদের ভিডিওগুলো দেখছো, গতিবিদ্যা তুমি ভিডিওগুলো দেখছো সবগুলা, মোটামুটি 90% অঙ্ক তুমি চোখ বুলালেই পারবা, 90 to 95% অঙ্ক চোখ বুলালেই পারবা। এটা আমি করছি, বা এটার মতো একটা অঙ্ক ভাইয়া করাইছে, আমার মনে আছে কিভাবে করতে হয়। হ্যাঁ, এই যে টাইপগুলো দেখলা, এই টাইপটাই খেয়াল করো। এখানে আমি কি বলছি, তোমাকে কিছু একটা দেওয়া থাকবে, হয় আনুভূমিক সরণ দেওয়া থাকবে, না উলম্ব সরণ দেওয়া থাকবে, অন্য কিছু একটা বের করতে হবে। একটা যখন করাই দিছি, বাকি সবগুলা কি তুমি পারছো না? ধরতে পারছো, জাস্ট ডেটা আলাদা করে দিছে, তাই না? বইয়ে এরকমই এই ডেটা আলাদা করে আরো কয়েকটা অঙ্ক দিচ্ছে। সো ঘাবড়ানোর কিছু নাই, তুমি ক্লাসে গুলা করছো মানে বইয়ের পুরাটা কভার হয়েছে, এখন তুমি জাস্ট পৃষ্ঠা উল্টালেই দেখবা পারবা। একটা চ্যাপ্টারের কি বেশি এমসিকিউ তে ঘাবড়ায় যাও? ঘাবড়ানোর তো কথা। এমসিকিউ তে কেন ঘাবড়াবে? এমসিকিউ তে তোমরা আরো বেশি পারবা। ক্যালকুলেটর হ্যাক্স দেখছো সবাই? ক্যালকুলেটর হ্যাক্স মাস্ট। ক্যালকুলেটর হ্যাক্স আর কনসেপ্ট যদি তুমি পারো, তাহলে এমসিকিউ তে তো ঘাবড়ানোর কথা না। একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, একটা আস্তে। হ্যাঁ দুর্জয়, তুমি বলতেছিলা, বলো। হ্যাঁ দুর্জয় বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, দুর্জয় রয়। হ্যাঁ আপনাদের
দুইজন কথা বলতেছো। কথা বলতেছি তো, দুর্জয় একজন করে কথা বলি, একজন করে কথা বলি। দুর্জয় রয় বাদে বাকি যারা সবাই আছে চুপ থাকো, আস্তে আস্তে সবাইকে সুযোগ দিব। হ্যাঁ দুর্জয়। আদাব। হ্যাঁ আদাব দুর্জয়। ভাইয়া ফিউচারে আমি আপনার ক্যাম্পাসে আপনার ডিপার্টমেন্টটা অ্যাচিভ করতে চাই। আচ্ছা হুম ভাইয়া আর একটা কথা, বুয়েটে টপ 10 র্যাঙ্ক করতে চাই, মানে আচ্ছা ফিউচার প্ল্যান যেটা, হ্যাঁ আচ্ছা এটার জন্য একটু স্ট্র্যাটেজিটা যদি বলে দিতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমি বলতেছি। তো বুয়েটে যারা ধরো টপের দিকে থাকে, 200-300 মধ্যে থাকে, ওরা মোটামুটি সেম ক্যালিবারের স্টুডেন্ট। হ্যাঁ তুমি যদি ধরো বুয়েটের পরীক্ষাটা আবার নাও, তাহলে টপ 100-তে যারা ছিল দেখবা ওরাই টপ 100-তে আছে, জাস্ট একটু উলট পালট হয়েছে, বুঝছো? যে হয়তো একবার পরীক্ষা নিলে 10ম হইতো, ও হয়তো 20তম হয়েছে, এরকমই আর কি। হ্যাঁ তো ওটার জন্য একাডেমিক থেকে খুব ভালো করে পড়া থাকা লাগবে। হ্যাঁ যারা টপের দিকে থাকে বুয়েটে, ওরা কখনোই মানে এরকম হাতে গোনা হয়তো 2-1 থাকতে পারে যারা অ্যাডমিশন টাইমে অ্যাডমিশনের প্রিপারেশন নিছে, হাতে গোনা 2-1। আর বাকি যারা আছে সবাই একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনটা নিছে। একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন বলতে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ও পুরা বই করছে, বইয়ের কোনো অঙ্ক বাদ দেয় নাই। বইয়ের পুরা অঙ্ক মানে পুরা বই করা মানে কি? হ্যাঁ পুরা বই করা মানে কি, কোয়েশ্চেন ব্যাংকও কিন্তু কভার হয়ে গেছে। ম্যাথমেটিক্সে কিন্তু কোয়েশ্চেন ব্যাংকও বইয়ের মধ্যেই দেওয়া আছে। ভাইয়া আমি কেতাব প্লাস আপনাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকগুলো আছে ওগুলো কিনে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ ওগুলা ওই দুইটা করতে পারলে পারফেক্ট। ওই দুইটা যদি তুমি একাডেমিকই শেষ করে ফেলতে পারো তাহলে তো পারফেক্ট। জাস্ট অ্যাডমিশন টাইমে গিয়ে নিজের রিভিশন দিতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে। এন্ড মনে রাখতে হবে তুমি যেটা টার্গেট করতেছো এটা কিন্তু অনেক মানুষই টার্গেট করতেছে, তাই না? তো কারা চান্স পাবে? একদম টপ 200 যারা সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে ওরাই কিন্তু চান্স পাবে, ওরাই কিন্তু তোমার পজিশন যেটা সেটা চান্স পাবে, সেটাই চান্স পাবে, তাই না? আর টপ 10-এ ঢোকা এটা না অনেকটা লাকের মতো। তুমি যদি অনেক এফোর্ট দাও, হ্যাঁ তুমি যদি অনেক এফোর্ট দাও, অনেক পরিশ্রম করো, তুমি টপ 100-তে যেতে পারবা। এটা মোটামুটি দেখেই বলে দেওয়া যায় যে কারা কারা টপ 100-তে যাবে, বুঝছো? অ্যাডমিশন ফেজে ধরো আমি তো তোমাদের এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, অফলাইনে যদি ক্লাস নিতাম, ধরো আমার কাছে যদি অনেক ভালো ভালো ছেলেরা পড়তে পারে, তাহলে আমি কিন্তু দেখেই বলে দিতে পারতাম যে এই ছেলেটা টপ 100-তে যাওয়ার মতো, এই ছেলেটা টপ 100-তে যাওয়ার মতো। হ্যাঁ কিন্তু টপ 10-এ যাওয়াটা না অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। কারণ অ্যাডমিশন টেস্টে এক্সামের হলের দিন তুমি কি করতেছো, ধরো মাথা গরম করে জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন ভুল করে ফেলছো, তখন কিন্তু টপ 10-এ না হয় একটু পেছনে চলে আসবে, বুঝছো? আশিস একটু মিউট করবা ভাইয়া, এক এক করে সবাইকে বলতে দেন। হ্যাঁ সেটাই আমি করতেছি। আচ্ছা দুর্জয় ঠিক আছে, তোমার কোশ্চেন নিলাম, এবার অন্য একজনেরটা নিচ্ছি। জেসমিন হোসেন তুমি আনমিউট করো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ভাই আমার দুটো কোশ্চেন ছিল ভাই, যেহেতু আপনাদের এফআরবি লঞ্চ করছেন ভাই, আমরা যারা আমাদের চেয়েছি একাডেমি এসেছিলাম তাদের কিভাবে ভালো করে পড়লে, যেহেতু ভাইয়া ক্লাস আবার লাইভ করতে গেলে ভাই দেখা যাচ্ছে সময় নষ্ট হচ্ছে ভাই, যেটা আমরা আগে করছি, আমরা কিভাবে করলে সবচেয়ে ভালো বেনিফিটটা পাবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা লাইভ না রেকর্ডেড এই কোশ্চেনটার অ্যান্সার দিই। এটা খুবই পপুলার একটা কোশ্চেন, অনেকের ইয়ে থাকে লাইভ নাকি রেকর্ডেড। আমার সাজেশন হচ্ছে রেকর্ডেড ক্লাস করো। হ্যাঁ রেকর্ডেডে তুমি নিজের মতো আগে পিছে করে বা নিজের ইচ্ছা মতো সময়ে তুমি করতে পারবা, যেটা তুমি লাইভে সুযোগে পাচ্ছ না। ঠিক আছে, এখন যদি এরকম হয় লাইভ ক্লাস 4 ঘন্টা হয়েছে, তুমি ওই 4 ঘন্টা টানা লাইভ ক্লাসটা করতে পারতেছো, এইরকম ক্যাপাবিলিটি যদি কারো থাকে তাহলে লাইভ ক্লাস করতে পারো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা রেকর্ডেড 4 ঘন্টার ক্লাস ডাবল স্পিডে দিয়ে 2 ঘন্টায় করতে যাই, কিন্তু যেটা হয় আমরা 4 ঘন্টার ক্লাস ঠিকই 2 ঘন্টায় করতে গিয়ে দেখা যায় যে আধা ঘন্টা পরে অন্য কিছু একটাই চলে গেছি, স্ক্রল করতেছি, রিল দেখতেছি। এরকম যদি হয় তাহলে কিন্তু সাবধান, বুঝছো? তুমি রেকর্ডেড করো, যদি পুরা ফোকাসটা রেকর্ডেডে দিতে পারো। কাহিনী বুঝলাম? যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তোমরা জাস্ট ওই ট্যাবটাই ওপেন রাখবা, বাকি সব ট্যাব জাস্ট ক্লোজ করে দিয়ে ফোনটাও এয়ারপ্লেন মোড দিয়ে পড়াশোনা করতে পারো। হ্যাঁ জেসমিন বলো। আসসালামু আলাইকুম।
ভাইয়া আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ কখন লঞ্চ হবে? এটা এখনো শিওর না, তোমাদের এইচএসসির আগেই হবে। ভাইয়া আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ হওয়ার আগে আমাদের মেন্টালিটিটা ঠিক করো ভাইয়া। কি বুঝি নাই জেসমিন, তোমার কথাটা আমি শুনতেছি। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হওয়ার আগে আমাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, যাতে আমরা ভালো মানে আমরা যখন পরীক্ষা নিয়ে ভালো রেজাল্ট করতে পারি, যাতে মানে ভালো একটা ইঞ্জিনিয়ারিং সেটার জন্য মাইন্ডসেটটা হবে এরকম, তুমি আগে একাডেমিকের 100% প্রিপারেশন কমপ্লিট করো, ঠিক আছে? সেটা যদি কমপ্লিট হয়ে যায় দেন তোমাদের এইচএসসি শুরু হইতে বেশ কয়েকদিন বাকি আছে, 1 মাস বা 1.5 মাস তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য রাখতে পারো, যে প্রত্যেকটা সাবজেক্টের 2-3টা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং এর জন্য কমপ্লিট করে ফেলছো, এরপর আবার একাডেমিক প্রিপারেশনে ফেরত আসো। এটা যদি তোমার একাডেমিক প্রিপারেশন খুবই ভালো হয়, খুবই ভালো হয়, ঠিক আছে, সবগুলা চ্যাপ্টার পড়ছো, এখন তুমি চাচ্ছ ম্যাট্রিক্স নির্ণায়ক, বহুপদী, এই চ্যাপ্টারগুলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও নিয়ে রাখতা, তাহলে তুমি নিয়ে রাখবা, তারপর আবার ব্যাক করে ফেলবা। লাস্টের 2 মাস বা 1 মাসে জাস্ট রিভিশন দিতে হবে, জাস্ট রিভিশন দিতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার ইউটিউবে যে কি বলে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস মানে সরি ভার্সিটির যে প্রশ্ন মানে প্লেলিস্টে দেওয়া আছে, ওটা যদি আমি করি তাহলে মানে ইঞ্জিনিয়ারিং এই ধরনের কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না? এই ধরনের না, তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে ওটা করার দরকারই নেই। তুমি আমাদের একাডেমিক ক্লাস করছো, ক্যালকুলেটর হ্যাকস দেখছো, আর ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস দেখবে, দ্যাটস ইনাফ, ওটা দেখার দরকারই নেই, বুঝছো? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ জেসমিন, তোমাকে মিউট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে মাহিম হাসান, তুমি কোশ্চেন করো। মাহিম হাসান, আমি সুযোগ দিচ্ছি সবাইকে। মাহিম হাসান শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। আপনাদের যে প্র্যাকটিস শিট গুলোতে আছে, মানে ম্যাথের যে প্র্যাকটিস শিট গুলো আছে, সেই ম্যাথের প্র্যাকটিস শিট গুলোতে শুধু ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তো আমরা যখন ফিজিক্সে যখন প্র্যাকটিস শিটটা দিচ্ছি, তখন ওখানে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো দেওয়া থাকে, আবার তার পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলো দেওয়া থাকে বাইরে। আচ্ছা আচ্ছা, ভার্সিটির গুলো তো দেওয়া থাকার কথা, তাই না? কতটুকু গুরুত্ব দিয়ে করা উচিত আসলে বাইরের যে প্রশ্নগুলো আছে? বাইরের বলতে ইন্ডিয়ান আইআইটি এগুলোর কথা বলতেছো? মানে একটা আনকমন যেগুলো সাধারণত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার যদি এটার সোজা উত্তর হচ্ছে তোমার বই পড়াটা কমপ্লিট হয়েছে, কোয়েশ্চেন ব্যাংক পড়াটা কমপ্লিট হয়েছে, তারপর তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, বুঝছো? ওগুলা না পারলে কোনো অসুবিধা নেই, ওগুলা না পেরেই তুমি খুব ভালো পজিশনে চান্স পাইতে পারবা। এখন ওগুলা পারতে গিয়ে তুমি যদি জানা জিনিস ভুল করো, বা সবাই একটু মিউট করে রাখবা, ইকো শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও। হ্যাঁ আমি বলতেছি আস্তে আস্তে, সবাই হাত তোলো, যারা যারা কথা বলতে চাও হাত তোলো, একবার কথা বলার পর তারপর হাত নামিয়ে ফেলবে। আচ্ছা হয়েছে, এই কোয়েশ্চেনটা নিচ্ছি। মেগা এক্সামে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে। মেগা এক্সামে খুব কঠিন কোয়েশ্চেন দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে করে তোমরা অনলাইনে চিটিং না করতে পারো। এখন যদি আমি বইয়ের সব অঙ্ক দিয়ে দেই বা কোয়েশ্চেন ব্যাংকের সব অঙ্ক দিয়ে দেই, সেক্ষেত্রে কি করবা? ম্যাক্সিমামই দেখা যাবে তোমরা যত ভালোই হও না কেন, অনেকেই থাকবে, সবাই হয়তো ভালো, বাট 2-1 কি করবে, বই থেকে খুলে অ্যান্সার বসায় দিবে। এই জন্য মেগা এক্সামে আনকমন অঙ্কগুলাই দেওয়া হয়। মেগা এক্সামের ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি হয়, বুঝছো? এত কঠিন অঙ্ক বইতে আসবে না, ঠিক আছে? তো যারা মেগা এক্সামে খুবই ভালো করতেছো, তারা তো সহজগুলা পারবাই। হ্যাঁ, তারা তো সহজগুলা পারবাই, তাই না? তো তাদের পজিশন ইনশাল্লাহ খুব ভালো হবে। কিন্তু যারা পারতেছো না মেগা এক্সামে, তোমরা হতাশ হয়েও না। হ্যাঁ, কারণ এত কঠিন অঙ্ক তো আসবে না, তুমি যেগুলা পারতেছো দেখবে ওগুলাই আসতেছে। সো যাদের রেজাল্ট ভালো হচ্ছে, খুবই ভালো, ওরা হয়তো টপে যাবে।
কিন্তু যাদের একটু খারাপ হচ্ছে বা বেশ খারাপ হচ্ছে, ঘাবড়ানোর কিছু নাই, ওগুলো অনেক কঠিন অঙ্ক, তুমি তোমার লেভেলের অঙ্কগুলো করো তাহলেই হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আনিকা তাসনিম তুমি আনমিউট করো। আনিকা তাসনিম তুমি আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসলে আমার ফিজিক্সেও কিছু অডিও শোনা যাচ্ছে না। এরকম হলে তো দিনে 4টা-5টা করে ক্লাস করতে হচ্ছে, আমি মানে একটা না এতগুলো ক্লাস করতে গিয়ে বোর ফিল করতেছি। কোশ্চেনটা আবার করবা, তোমার অডিও শোনা যায়নি। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ম্যাথ আর ফিজিক্স দুটাতেই মানে অনেক মানে 4টা-5টা করে চ্যাপ্টার, মানে টোটাল 10-15টা চ্যাপ্টার বাকি আছে। আচ্ছা আর আমি চাচ্ছিলাম যে তাদের টেস্ট হবে, যে টেস্টটা আগে সিলেবাস শেষ করতে, আচ্ছা আর একাডেমিক ক্লাসগুলো করে শেষ করতে যাচ্ছি, কিন্তু মানে এরকম হলে আমাকে দিনে 4টা করে ক্লাস করতে হচ্ছে মিনিমাম। আচ্ছা এটা তো আবার মানে আচ্ছা একদিনে 4টা করে করতে। আচ্ছা বুঝতে পারছি। কারণ যদি অনেকগুলো চ্যাপ্টার বাকি থাকে, হ্যাঁ, এন্ড টেস্ট পরীক্ষার আগে তুমি কভার করতে চাচ্ছ, তো টাইমটা তো কম, তো একসাথে এতগুলো টার্গেট নিও না। ধরো 2-3টা করে চ্যাপ্টার, 2টা করে চ্যাপ্টার শেষ করো, বাকি 2টা তুমি পরের জন্য রেখে দাও, বুঝছো? কিংবা এফআরবি তে যদি ভর্তি হও, ওখানে শর্ট ক্লাসের মাধ্যমে এটা হয়ে যাবে, ঠিক আছে? মানে এখন এত কম সময়ে 5টা করে চ্যাপ্টার শেষ করা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরও যদি তুমি পারো তাহলে তো খুবই ভালো, কারণ আগে ফাঁকিবাজি করে আসছো, এখন এটার উসুল তো দিতেই হবে, তাই না? আর পড়তে কার ভাল লাগে? পড়তে কার ভাল লাগে, তাই না? পড়তে তো বোরিং লাগবেই। হ্যাঁ আমি দিচ্ছি, সবাইকে সুযোগ দিচ্ছি, তোমরা আনমিউট করলেই তো ঝামেলা, পরে কিন্তু আমি সবাইকে দিতে পারবো না। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, একজন করে বলবো, সবাই কথা বলবে, একজন করে বলবো, ও কথা বলবে জাস্ট। এরপরে কেউ মানে আমার পারমিশনের বাইরে কথা বললে কিন্তু আমি অ্যান্সার দিব না। অল নোটস, তুমি বলো তোমার নাম কি দিছে, এটা অল নোটস? হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একাডেমি সাইকেল গুলো সবগুলো করছি, কিন্তু ফিজিক্সের সেগুলো করছি, কিন্তু এক্সামে ভালো হয় না মোটামুটি। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা আমি অ্যান্সারটা একটু আগেই দিছি। মেগা এক্সামে যেহেতু প্রাইজ মানি থাকে, এখানে চিট করার একটা প্রবাবিলিটি আছে, হ্যাঁ 2-1 হলেও চিট করার প্রবাবিলিটি আছে, এই জন্য আমরা বইয়ে আছে এরকম অঙ্কগুলা দেই না। কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট বা এক্সামে 90%, 80 to 90% অঙ্ক তোমাদের বই থেকেই আসবে। এটাতে খুব বেশি খারাপ করলে ঘাবড়ানোর কিছু নাই। যদি এরকম খারাপ হয়, নেগেটিভ পাইতেছো কিংবা 0 পাইতেছো, ওটা খুবই কনসার্নিং একটা ইস্যু, হ্যাঁ। বাট মোটামুটি তুমি এটা ইনশিওর করো যে অঙ্কগুলো আগে আসছে, যেগুলো তোমার জানা অঙ্ক, ওই টাইপগুলো যাতে ভুল না হয়, এটা ইনশিওর করতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা পরের জনের কাছে চলে যাচ্ছি। ফিজিক্সের প্র্যাকটিস শিটগুলো আমি তো দেখি নাই, ফিজিক্সের প্র্যাকটিস শিটগুলো, এগুলো একটু তোমরা ফিজিক্সের সাইকেলে জিজ্ঞেস করো। ওই ম্যাথগুলো কঠিন না ভাই, একটু প্রশ্নটা নিতেন যদি। সবারটা নিচ্ছি। আচ্ছা যারা একবার কোয়েশ্চেন করছো একটু হ্যান্ড ডাউন করে ফেলবা। ফাহিম CHY, ফাহিম চৌধুরী নাকি? ফাহিম CHY, তুমি আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। হ্যাঁ কোয়েশ্চেন করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমার কোশ্চেনটা ছিল ভাই, আমার সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা, এখন হচ্ছে আমার ভাই গতিবিদ্যা চ্যাপ্টারটা বাকি, এখনো মানে করা হয়নি, স্মৃতিবিদ্যা চ্যাপ্টারটা করছি। টেস্ট পরীক্ষা কবে? টেস্ট পরীক্ষাটা হবে শুধু সেকেন্ড ইয়ারের উপরে হবে জাস্ট। আচ্ছা এখন যদি গতিবিদ্যাটা বাদ দিবে তাহলে কি সমস্যা হবে? বাদ দিও না, শুধু স্মৃতিবিদ্যায় ফুল প্রিপারেশন নিয়ে যাই। বাদ দিও না। তুমি এই ক্লাস না দেখতে পারলেও ইউটিউবের যে ওয়ান শট ক্লাসটা আছে 3 ঘন্টা বা এরকম কিছু একটা, ওটা একটু দেখে ফেলো, বুঝতে পারবা। তুমি যদি ভেক্টর আর স্থিতিবিদ্যা করো তাহলে গতিবিদ্যা সহজ লাগবে, এন্ড ওই ওয়ান শট ক্লাসটা দেখলেই হয়ে যাবে। এরপরে তুমি সাইকেলের ক্লাসটা দেখে ফেলো, বেশিক্ষণ না, 10টা ক্লাস, তো 10টা ক্লাস
ধরো 5 দিনেই করে ফেলতে পারবা। হ্যাঁ, আগে পরীক্ষা বাঁচাও, তারপরে করতে পারবা। ওকে, এমনি চাইলে ভাই আমি শেষ করতে পারবো, কিন্তু তাহলে করো, শেষ করে কি ভালো হবে না? তাহলে করো, মানে শেষ করতে পারবো চাইলে, শেষ করো। 15 দিনের মতো আছে আর কি। তাহলে শেষ করো, তাহলে শেষ করো, এটা নিয়ে ইয়ে নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে খুলনা। দেখি মাশফিক রহমান, তুমি বলো। মাশফিক রহমান, তুমি আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমার সমস্যাটা হলো আমি আপনাদের সবগুলো একাডেমিক ক্লাসে করছি, কিন্তু রিভিশন দিতে গেলে মনে হয় সবকিছু আবার নতুন নতুন লাগে, মনে হয় আবার ক্লাসগুলো 2x এ দেখলে মনে হয় আবার ভালোভাবে বুঝি, সেরকম মনে হয়। তাহলে দেখো 2x এ রিভিশন দেওয়ার সময় 2x এ দেখতে পারো, এটা নিয়ে কোনো ইয়ে নেই, বুঝছো? একটা ক্লাস 2-3 বার 4 বারও দেখা যায়, এটা নিয়ে মানে মন খারাপ করার কিছু নাই যে আমি একবার দেখেই কেন বুঝলাম না। পরীক্ষার আগে সব চ্যাপ্টার মানে সেভাবে রিভিশন দিয়ে যেতে পারি না, যার ফলে পরীক্ষায় মানে খারাপ মার্কস আসে, বিশেষ করে এমসিকিউ তে। রিভিশন দিতে হবে। তোমরা এমসিকিউ তে কেন খারাপ করার কথা বলতেছো? ম্যাথমেটিক্স এমসিকিউ তো একদম সহজ। তুমি ক্লাসের কনসেপ্টগুলো ক্লিয়ার করো, ক্যালকুলেটর হ্যাকস দেখো, এটা দেখার পর একটু প্র্যাকটিস করো যে পারতেছো কিনা। যে কোনো একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ধরো গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ হয়েছে, হ্যাঁ, এবার এই চ্যাপ্টারের যত কোয়েশ্চেন আছে, তুমি বোর্ড কোয়েশ্চেন হোক কিংবা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন ব্যাংক, একটু সলভ করো এমসিকিউ গুলা। হ্যাঁ, তাহলে দেখবা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আগে ক্লাসগুলা ঠিক মতো করো, তারপর নিজে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর আমাদের প্র্যাকটিস শিট তো তোমাদের দিচ্ছি, সেখান থেকে প্র্যাকটিস করে নিলেই হবে। একটা চ্যাপ্টার করার পর তুমি যদি 100 এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করো, ওইটা মানে ওই চ্যাপ্টারে আর তোমাকে আটকাবে। আর ভাইয়া, এটা তো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন সাইকেল বলা হয়, তো ভাইয়া অ্যাডমিশন কি করতে হবে? আমার যেহেতু মেডিকেল প্রিপারেশন নিব। না, দরকার নাই, মানে পাশাপাশি ইঞ্জিনিয়ার প্রস্তুতিরও একটা আশা আছে। না, এটা করতে যায় না একসাথে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এটা টাফ, খুবই টাফ, বুঝছো? যেটা তুমি স্পেসিফিক নির্দিষ্ট হবে ওটাই। ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুটো একসাথে করতে যাও না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দেখবে অনেকে মেডিকেলে চান্স পাওয়া যায়, কিংবা মেডিকেলের প্রিপারেশন নিয়ে অনেকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া যায়। এটা কেন হয় জানো? ওদের একাডেমিকের প্রিপারেশন খুবই ভালো ছিল, ওরা আলাদা করে অ্যাডমিশন টাইমে প্রিপারেশন নেয় নাই, ওই ধাক্কাই কি হয়ে গেছে, বুঝছো? একাডেমিকের ধাক্কাই কি মেডিকেলে হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং এ হয়ে গেছে। ওই লেভেলের প্রিপারেশন যদি থাকে তাহলে দেখবা ওরা 3 জায়গায় চান্স পায়, এরকম বহুত পোলাপাইন আছে। আচ্ছা, এরপর নাজমুল ইসলাম, তুমি আনমিউট করো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমার 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে ফিজিক্সে আর একটা হচ্ছে যে অন্যান্য সাবজেক্ট গুলাতে। করো। ভাইয়া, আমি তো ম্যাথমেটিক্স এর এমসিকিউ গুলা মানে পরীক্ষা ইজিলি সবগুলা সলভ করে ফেলতে পারি টাইমের ভিতরে, কিন্তু ফিজিক্স এর মানে ল গুলা কিন্তু ভুলে যাই, তো এমসিকিউ তে প্রবলেম হয়। কিন্তু সিকিউ তে আমি ওই ল গুলা নিজেই কনসেপ্ট থেকে বানিয়ে ম্যাথ করে ফেলতে পারি, কিন্তু এমসিকিউ তে ভাই অনেক বেশি। এটা করা যাবে না, এটা করা যাবে না, বুঝছো? সিকিউ এর জন্য মুখস্থ লাগবেই, এমসিকিউর জন্য মুখস্থ লাগবেই। ধরো তুমি ফর্মুলাই জানো না, ধরো কিছু ফর্মুলা আছে না তাপগতিবিদ্যার, আর T((Γ-1) = ধ্রুবক, এরকম না? এরপর কি ছিল? T((Γ)P((1)−, আমি ভুলে গেছি। এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝছো? নাইলে তুমি কেমনে ডিরাইভ করবা? কিংবা ওই যে গাউসের ল থেকে সাউন্ড আসছে, মেন সূত্রটা মনে থাকে, কিন্তু ওইটা থেকে যেগুলো বের হয় ওইগুলো মনে থাকে না। যে একটু রাখার চেষ্টা করতে হবে, একটু রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আরেকটা ভাইয়া হচ্ছে যে আমি তো এই একাডেমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্লাস আইসিটি করছিলাম। হ্যাঁ, শুনতেছি। একাডেমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আস্তে রে ভাই, কান টান সব শেষ হয়ে যেতেছে। আচ্ছা, হয়েছে।
মেহরাব হোসেন তুমি আনমিউট করো। মেহরাব হোসেন তুমি আনমিউট করো, বাকিরা সবাই মিউট। হ্যাঁ মেহরাব। ভাইয়া আমাদের ভয়েসটা একটু শুনেন প্লিজ। হ্যাঁ মেহরাব। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া, ইঞ্জিনিয়ারিং 23 ব্যাচে আপনি স্ট্রেট লাইন আর সার্কেলের ক্লাস নিছিলেন, ওইটা করলে কি আমার 25-এ আবার এক্সট্রা করে ক্লাস করতে হবে? না, 25 আর এক্সট্রা করে ক্লাস করা লাগবে না, স্লাইডটা জাস্ট দেখে নিও তাইলেই হবে। মানে আমি আপনার এই 24 আর 23 কম্বাইন করে ক্লাসগুলো করতেছি। আচ্ছা তুমি কি 24-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হইছো? জি ভাইয়া। আচ্ছা যারা খুবই অ্যাডভান্স আছো, এখন তো আসলে তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ চলে আসবে 25-এর, তো যারা এরকম হয় যে খুবই অ্যাডভান্স, ফার্স্ট ইয়ার থেকেই খুবই অ্যাডভান্স, স্পেশালি 26-এর জন্য, তোমরা চাইলে 25-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচেও ভর্তি হয়ে রাখতে পারো। যদি তোমার মনে হয় তুমি ওই লেভেলের ট্যালেন্টেড, কিছু পোলাপান এরকম থাকে, কিছু শুধু শুধু লাফায় যে ও খুব পারে বা ও খুব ইয়ে রাখে, ওরকম না। তুমি আসলেই তোমার সব পড়া হইছে, সবকিছু মোটামুটি আয়ত্তে চলে আসছে, এখন থেকেই তুমি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে যাচ্ছ, তখন তুমি চাইলে কি আগের বছরের ইঞ্জিনিয়ারিং ব্যাচটা ভর্তি হইতে পারো। যদি খুবই অ্যাডভান্সড হও, খুবই অ্যাডভান্সড, বুঝছো, ওই যে মানে একদম। হ্যাঁ মেহরাব, পরের কোয়েশ্চেন। আর ভাইয়া আপনি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাদে অন্য কোনো সাবজেক্টে তেমন একটা প্রোগ্রেস হয় নাই। এটা খুবই বাজে, এটা খুবই বাজে। তুমি এখানে পণ্ডিতি করতে গিয়ে বাকিগুলাই মারা খেলে কিন্তু শেষ, পরীক্ষায় দিতে পারবে না। বায়োলজি গত 1.5 মাস ধরে স্টার্ট করছি, কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে, টেস্টের আগে 5টার মতো হয়ে যাবে। আচ্ছা এফআরবি দেখে তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে বাকি সাবজেক্টগুলো এখন পড়ো, বুঝছো। এখন 23-এর ইঞ্জিনিয়ারিং, 24-এর ইঞ্জিনিয়ারিং ওগুলাতে যাও না, ওগুলো তোমার প্রিপারেশন খুবই ভালো, বাংলা ইংলিশ এই দুইটাই যাতে কখনোই A+ মিস না হয়, আর বায়োলজিতেও A+ পাওয়ার মতো ক্যাপাবিলিটি যাতে হয়, নাইলে পরে ধরো কোনো একটা খারাপ হয়ে গেছে, বাংলা ইংরেজি কোনো একটা খারাপ হয়ে গেছে, তখন কিন্তু তোমার মাথায় থাকবে যে আমার এই সাবজেক্টটা খারাপ হয়েছে, আমার A+ মিস হইতে পারে, তখন ওই প্যারায় না অ্যাডমিশন টাইমে পড়াশোনাই হবে না, বুঝছো। সো এইচএসসির প্রিপারেশনটা ঠিক মতো, বাদ বাকি যা কিছু ওটা করা যায়, ওটা অসুবিধা নাই, ওটা এইচএসসির প্রিপারেশন নেওয়ার পরে। এখনো যথেষ্ট টাইম আছে, তুমি যেহেতু এগুলাতে খুব ভালো পারতেছো, এরকম মনে করে না যে বায়োলজি পারবো না, বায়োলজি অনেক মুখস্থ করতে হয়, বায়োলজিও বুঝার অনেক টপিক আছে, বুঝছো। বায়োলজিও কিন্তু বুঝার, মানুষ বলে না বায়োলজি মুখস্থ মুখস্থ, আমি নিজেও বলি, কিন্তু বুঝে পড়তে পারলে না বায়োলজির থেকে মজার টপিক আর নাই, বুঝছো। এটা আসলে ট্রুথ, এটা আসলে ট্রুথ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা তোমরা কমেন্টে লেখো, এবার আমি কমেন্ট দেখে দেখে বলবো, কেউ আনমিউট করো না, জাস্ট কমেন্টে বলো কে কে। সিয়াম ইসলাম, সিয়াম ভাই, এতগুলা বললে কেমনে নিব? হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ ভাইয়া আমার কোশ্চেন ছিল, ভাইয়া করবো? হ্যাঁ করো করো। ভাইয়া দিনাজপুরে একটা ব্রাঞ্চ দিলে ভালো হইতো। এটা তো ভাই আমার ক্যাপাবিলিটির বাইরে, দিনাজপুরে এটা দেখা যাক, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো না, ঠিক আছে ভাইয়া। আমরা বলছি দিনাজপুরে দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া বলতেছে যে দিনাজপুরে নাকি, দিনাজপুরে বোর্ড থাকার পরেও দেওয়া হয়নি এখনো। বুঝতে পারছি, এটা নিয়ে আমি একটু কথা বলবো না, দেখে। তামিম ইকবাল তুমি বলো। তামিম ইকবাল। আচ্ছা ভাইয়া আমার কোশ্চেনটা নিলেন না। তামিম ইকবাল। ভাইয়া হ্যাঁ ভাইয়া
হ্যাঁ ভাইয়া তামিম ইকবাল বলছি ভাইয়া। হ্যাঁ তামিম ইকবাল বলো। ভাইয়া তামিম ইকবাল বলছি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ অডিও আসতেছে না। সামনে কলেজে পরীক্ষা, শুধুমাত্র কনিক চ্যাপ্টারটা ক্লাস করা হয়নি। আচ্ছা। তো কনিক চ্যাপ্টারটা এখন যদি মানে খুব কম সময় আছে, যদি এফআরবি দেখে করে নিতাম, পরে যদি আপনাদের যে একাডেমিক সাইকেলের যে স্লাইড গুলো আছে ওই স্লাইড থেকে ইঞ্জিনিয়ারিং ম্যাথ গুলো যদি করতাম, তাহলে কি আমার মানে অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং লেভেলের যে প্রিপারেশন সেটা হবে একদম পারফেক্ট হবে। আচ্ছা, যাদের এখন শোনো, যাদের এখন সিলেবাস, এখন ম্যাথ সিলেবাস বলছিলাম যে ম্যাথ সিলেবাস তো এখন প্রায় শেষ, তো এখন কি বাজার থেকে ও কোয়েশ্চেন ব্যাংক কিনে ম্যাথ সলভ করা শুরু করে দেবো? হ্যাঁ করতে পারো, পারফেক্ট। আলাদা করে আসলে ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক লাগে না, ম্যাথস বইয়ের মধ্যেই কিন্তু কোয়েশ্চেন ব্যাংক গুলো সব আছে। তুমি দেখবা বইয়ের পাশেই বুয়েট, কুয়েট, রুয়েট সবকিছু লেখা থাকে। তো ম্যাথমেটিক্স এর জন্য আলাদা কোয়েশ্চেন ব্যাংক আসলে লাগে না, তুমি বইটাই সলভ করো, বইটার পুরোটা সলভ করে ফেলতে পারলে ম্যাথস ডান, ম্যাথস ডান। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, রায়হান আফ্রিদি, রায়হান আফ্রিদি তুমি বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া আমি ফার্স্ট ইয়ার অসুস্থ, এবং সেকেন্ড ইয়ার দিতে পারি নাই। এখন আমি যে ক্লাসগুলো, যে সাইকেলের ক্লাসগুলো পুরোপুরি করা হয় না, এখন কি আমি এফআরবি করলে সবগুলো পারবো? এফআরবি করলে পারবা। এফআরবি তে বেসিক থেকেই তুমি যাতে এইচএসসি এর প্রিপারেশনটা পারফেক্ট হয় সেভাবেই আমরা পড়াবো, বুঝছো? অনেক কঠিন টপিক গুলো আমরা এফআরবি তে বাদ দিব। হ্যাঁ ভাই 24 ব্যাচের এফআরবি গুলো করলে কি আমার টেস্ট পরীক্ষায় আমি পাস করতে পারবো? হ্যাঁ পারবা, পারবা। 25 এর এফআরবি তে ভর্তি হলেই কিন্তু 24 এর গুলো আর্কাইভে পাবা, সো ওগুলা দেখলেই পারফেক্ট হবে, টেস্ট পরীক্ষায় পাস করতে পারবা। ওটা নিয়ে টেনশন নিও না, ঠিক আছে? আচ্ছা সবাই একসাথে কথা বললে তো ঝামেলা। আচ্ছা নওফা ইসলাম তুমি বলো। নওফা ইসলাম। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি বলতেছি ভাইয়া দিনাজপুরের জন্য আমার কোশ্চেন দিয়ে শুনলেন না। হ্যালো ভাইয়া, আমি তো বলতেছি না। আচ্ছা ভাইয়া দিনাজপুরের জন্য আমার কোশ্চেন। আচ্ছা সবাই একসাথে কথা বললে তো ভাইয়া 24 এর এফআরবি করলে কি সব বেসিক ক্লিয়ার হবে? কি 24 এর এফআরবি করলে কি একাডেমিক সব ক্লিয়ার হয়ে যাবে? 24 এর এফআরবি, হ্যাঁ একাডেমিক সব ক্লিয়ার হয়ে যাবে। 24 এর এফআরবি করলেও একাডেমিকের সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ, আস্তে ভাই আস্তে, দাঁড়াও, সবাই মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করো। আচ্ছা ঠিক আছে, নাভিদ রায়হান তুমি আনমিউট করে কথা বলো। হ্যাঁ আর কেউ কথা বলবা না। ওয়ালাইকুম সালাম, বলো। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ ডিইউ এর ভ্যালিডিটি কিভাবে নেব? ভার্সিটির প্রিপারেশন কিভাবে নেবে? আচ্ছা তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, মানে নরমালি যেটা হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় ওরা একটু একাডেমিকে আগায় থাকে, হ্যাঁ বাকিদের থেকে। তো দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, যেহেতু একাডেমিকে আগায় আসছে, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন আর একাডেমিকের প্রিপারেশন দুইটা মিলে ভার্সিটি হয়ে যায় এমনি। তোমাকে জাস্ট বায়োলজিতে এক্সট্রা একটা ফোকাস দিতে হবে, বুঝছো? এখন ব্যাপারটা এরকম না যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি এমনি হয়ে যাবে। ভার্সিটি এমনি হয়ে যায় নরমালি যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়, কারণ ওদের একাডেমিকটা আগে থেকেই ভালো থাকে, বুঝছো? একাডেমিক ভালো থাকার কারণে ইঞ্জিনিয়ারিং তো হয়, পাশাপাশি ভার্সিটিও হয়ে যায়। এখন কেউ একজন ওর একাডেমিক একদমই ভালো না, ও আইসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে দেখে ভার্সিটি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ মেইন কথা একাডেমিকের পড়াশোনা, একাডেমিকের পড়াশোনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ নাভিদ, হ্যাঁ আনমিউট করো আবার। আমি জাস্ট একটা করে কোশ্চেন নিচ্ছি সবার থেকে, জাস্ট একবার কথা বলবা, ঠিক আছে? তারপর হচ্ছে তিথি সরকার। তিথি সরকার তুমি আনমিউট করো। কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, কি করা যায়? তিথি সরকার তুমি বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম।
বলো। হচ্ছে যে আমার ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার হচ্ছে ফার্স্ট পেজের কিছু গ্যাপ ছিল, ইন্টিগ্রেশন আমার ভালো করে হয়নি। আচ্ছা, এখন এক্সামে যদি ওইটা আমি না দিই তাহলে কিছু কি হবে? ইন্টিগ্রেশন এমসিকিউ হয়তো মিস যাইতে পারে, রিটেনে আসলে মানে সিকিউ এমসিকিউ পারবে না। প্রবলেম হলে এমসিকিউ হবে। আচ্ছা আচ্ছা, এখনো কিন্তু সময় আছে। এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তুমি প্রিপারেশন নাও নাই ঠিক মতো, এখন নাও না, বাকি চ্যাপ্টার গুলো হয়ে গেলে এখন সরি ইন্টিগ্রেশন, ইঞ্জিনিয়ারিং বলতেছে, এখন ইন্টিগ্রেশনের প্রিপারেশনটা নিয়ে নাও, যে যথেষ্ট সময় আছে। তুমি যদি ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি ভালো করে পারো, ইন্টিগ্রেশন সহজই, পড়ো নাই দেখে কঠিন লাগতেছে। হ্যাঁ, আর বোর্ডে যে ইন্টিগ্রেশন গুলো আসে, ইন্টিগ্রেশন থেকে সবচেয়ে সহজ কোয়েশ্চেন আসে। কি কোয়েশ্চেন আসে? একটা বৃত্তের ক্ষেত্রফল বাইর করো, একটা উপবৃত্তের ক্ষেত্রফল বাইর করো, মুখস্থ এই দুইটা কোয়েশ্চেন থেকেই আসবে, কিংবা একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। চ্যাপ্টার যত কঠিন, প্রশ্ন তত সহজ হয়। বুঝছো, ইঞ্জিনিয়ারিং মানে ইন্টিগ্রেশন অনেক কঠিন মনে হতে পারে, বাট দুই একটা স্পেসিফিক টপিক আছে, দুই একটা অঙ্কই দেখবা বারে বারে রিপিট হয়। হ্যাঁ, কঠিন না। ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি যদি পড়া থাকে তাহলে আজকে থেকে ইন্টিগ্রেশন পড়া স্টার্ট করে দাও। না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। সবাই আনমিউট করো, আনমিউট করো। সবাই একসাথে কথা বলতে গেলে আমি কাকে সুযোগ দিব? আমি নিজেই তো শুনতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজমান হোসেন, তুমি আনমিউট করো। আজমান হোসেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজমান হোসেন আইডি থেকে। ভাইয়া আমি একটা গ্রামের স্টুডেন্ট, আমাদের এখানে ভালো কোনো কলেজ নাই এবং সায়েন্সের থেকে পড়ার জন্য ভালো টিচার নাই। আচ্ছা, আমাদের জন্য আপনাদের কাজ কতগুলো। তোমার অডিওটা কেটে গেছে। আর আমার একটা প্রশ্ন হলো, আমার কেউ নাই, কিন্তু আমি বইতে পড়াশোনা করতে চাই। আমি যদি একাডেমিকের এই আপনাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি না পড়তে পারি, তাহলে কি এসএসসি পরে যদি আমি প্রিপারেশন নিই ইঞ্জিনিয়ারিং এর, তাহলে কি বইতে চান্স পাবো? হ্যাঁ, তোমার এখনকার প্রিপারেশন যেরকমই হোক, তোমাদের বইয়ের অ্যাডমিশন টেস্ট কিন্তু অনেক বাকি আছে, অ্যাটলিস্ট 1 বছর সময় তো আছে। তো এই 1 বছরে তুমি যেই লেভেলেই থাকো না কেন, কিচ্ছু পড়ো নাই, কামব্যাক করা সম্ভব। বুঝছো? এখন কামব্যাক কেমনে করবা? এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম, এরকম না যে তুমি একটা মার্কস পাইলে চান্স পাই গেছো। ব্যাপারটা এরকম, তোমাকে টপ এতর মধ্যে থাকতে হবে, তাই না? তো তুমি এতদিন যদি ফাঁকিবাজি করে আসো, তো বাকি সময়টা ওদের থেকে বেশি এফোর্ট দেওয়া লাগবে। আমি তো বললাম, তোমার প্রিপারেশন যদি 0 থাকে, তারপরেও এখন কামব্যাক করা সম্ভব, ওভাবে এফোর্টটা দিতে হবে। মনে রাখবে, লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয়। ঠিক আছে? ও আগে একজন দিনে 10 ঘন্টা করে পড়ছে, লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন কমায় দিছে। হ্যাঁ, এখন তুমি লাস্ট মোমেন্টে এসে অনেক পড়াশোনা করছো, শুরুর দিকে পড়াশোনা করোই নাই, ব্ল্যাঙ্ক। তো লাস্ট মোমেন্টে এসে তুমি পড়াশোনা করছো, তোমার এই পড়াশোনাটা কিন্তু বেশি কাজে দিবে, কারণ তুমি পরীক্ষার কাছাকাছি করছো না। বুঝছো? আর এখন আসলে তুমি যেখানেই থাকো না কেন, মানে আগে তো এরকম হইতো যে শুধুমাত্র টপ কলেজের স্টুডেন্টরাই ভালো জায়গায় চান্স পাইতো, ওরা ভালো ফ্যাসিলিটি পাইতো, কিংবা জেলা শহর, তাই না? ধরো রাজশাহীর স্টুডেন্টরা দেখে অনেক বেশি চান্স পাইতো, কারণ রাজশাহীতে খুব ভালো ভালো টিচার ছিল, এখনো আছে, তোমরা নাম শুনছোই তো, অপূর্ব দাদা আছে, আরো অনেক খুবই ভালো ভালো টিচার আছে। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা এরকম নাই। এখন তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের সবচাইতে ভালো যেই টিচারটা আছে ওর কাছে পড়তে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস। টিচার এখন তুমি যেই জায়গায় থাকো না কেন, যেই অজপাড়া গায়েই থাকো না কেন, তোমার বাসায় নেট নাই, প্যারা নাই, তুমি এই ডাউনলোড করে আমাদের ক্লাসগুলো ডাউনলোড করে ফোনে নিয়ে নিবা, ফেসবুক থেকে কিন্তু ডাউনলোড করা যায়। হ্যাঁ, তারপর তুমি দেখলা, তাই না? তো টিচারের সমস্যাটা চলে গেল। তারপর কি বই খাতার সমস্যা? তো এখন আমাদের যে প্র্যাকটিস শিট বা ম্যাক্সিমাম বইয়েরই কিন্তু পিডিএফ পাওয়া যায়। বুঝছো? এরপরে কিছু বই আছে যেগুলো পিডিএফ আসলে মানে পাইরেসি করা হয় আর কি, ওটা দেখো না আর কি। বইয়ের দাম কত? আর মোটামুটি যারা ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বা কলেজ পর্যন্ত পড়াশোনা করছে, সবারই বই কেনার ক্যাপাবিলিটি থাকার কথা। নতুন বই না হোক, তুমি আগের বছরের পুরান বইটা কিনো, কি আর পার্থক্য কতটুকু? হালকা একটু পার্থক্য,
তাই না? তো বইয়ের সমস্যাটাও কিন্তু চলে গেছে, তাই না? দুইটাই কিন্তু সলভড। জাস্ট একটা জিনিস লাগবে এখন পড়াশোনা করার জন্য, নিজের ইচ্ছাটা। ঠিক আছে, ভালো টিচার পাইতেছো, ভালো কন্টেন্ট পাইতেছো, বই খাতা যা বলো পাইতেছো, জাস্ট একটা জিনিস লাগবে, আচ্ছা নিজের ইচ্ছাটা। এটা দাও, ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। বুঝছো? আমি কারো আমার মনে হয় আমার তো প্রবলেমটা অনেক চলে যাচ্ছে। আমি অ্যান্সার দিচ্ছি না, দাঁড়াও আস্তে আস্তে। আমি আচ্ছা, রোকনুজ্জামান চপল, তুমি আনমিউট করো, বাকি সবাই মিউট। রোকনুজ্জামান, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। জি ভাই, আমার তো এফআরবি নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বলো বলো। ওই যে আমাদের যে এক্সাম ব্যাচের যে কোর্সটা লঞ্চ হয়েছে, যে 8K যেটা, সেটা কি এই যে ফাইনালি কি যে বড় যে মডেল টেস্ট হয় বোর্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ হ্যাঁ 100 মার্কস, ওইটা কি থাকবে? হ্যাঁ ওগুলোও থাকবে। তোমাদের বোর্ডের জন্য যা যে দরকার, যত টাইপের এক্সাম দরকার সবকিছু ওখানে পড়ানো হবে। ঠিক আছে, হ্যাঁ ডেইলি এক্সাম তো থাকবেই। তারপর তুষার হালদার, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। হ্যালো ভাই, আমাকে শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, ভাই আপনাদের একাডেমিক ক্লাস আমার সবগুলো করা হয়েছে, আচ্ছা বইয়ের ম্যাথ বলতে গেলে পড়াই হয়নি, এখন আমার কিভাবে আগানো উচিত? বইয়ের ম্যাথ তুমি যদি একাডেমিকের ক্লাস করো, আমি তো বললাম 90% বইয়ের ম্যাথ পরিচিত লাগবে। বইটা পাতাটা উল্টাও, গতিবিদ্যা শেষ হয়েছে না, তুমি গতিবিদ্যার চ্যাপ্টারটা উল্টাও, দেখবে 90% অঙ্ক তুমি আগে করছো বা তোমার মাথায় আছে, এটা তুমি খাতায় করা লাগবে না, তোমার মাথায় মাথায় হয়ে যাবে। বাকি যে দুইটা কঠিন লাগবে, ওই দুইটা তুমি চাইলে খাতায় করতে পারো। ঠিক আছে, ওগুলো অ্যাডমিশনে লাগবে, একাডেমিকে লাগবে না। ঠিক আছে, সাইকেলের ক্লাসগুলা করলে বইয়ের 90% অঙ্ক তুমি দেখবা সরাসরি এটা আগে করছো কিংবা এটার মতো করছো, জাস্ট ডেটা চেঞ্জ করে দিছে। ঠিক আছে। ভাইয়া হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যালো ভাইয়া, হাই। সাইকেলের অনেকগুলো ক্লাস দেখলাম ইউটিউবে, কি করে শুনতে পাই নাই, দাঁড়াও, কেউ কোয়েশ্চেন করো না, আমি একজন করে বলতেছি। শুভ তুমি আনমিউট করো। তুমি আনমিউট করো, তারপর এমডি সামি তুমি করবা, তারপর আদিত্য রয়। ফার্স্টে শুভ করো। ভাই আমার কোশ্চেনটা নাই। বলো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুভ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখন আপনাদের ক্লাসের ম্যাথগুলো আমি করতে চাই, কিন্তু মানে কোনো বই আমি ভালোভাবে করতে পারি না এখনো। এখন ভাইয়া মানে এটা কি কোনো আমার কোনো প্রভাব ফেলবে? প্রভাব ফেলবে না, তুমি একটা বই জাস্ট ফলো করো। ধরো গতিবিদ্যা পড়ানো হয়েছে, আমি যে কথাটা বললাম সেই কোশ্চেনটাই আবার আসছে। সাইকেলের স্লাইড গুলা করা মানে তোমার বইয়ের 90% অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি যদি বই করতে যাও, ওই বইটা করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। ধরো গতিবিদ্যা তুমি সাইকেলের সব ক্লাস দেখছো, এখন যদি গতিবিদ্যা চ্যাপ্টারটা খোলো, ওই চ্যাপ্টারের বাকি অঙ্ক বা পুরো চ্যাপ্টারটা রিভিউ করতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, আর যদি তুমি না করতে চাও তাইলে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কে বলতেছিল? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। ওয়ালাইকুম সালাম। ভাই আমি এমসিকিউ সলভ করতে যাই, যে আমার অনেক সময় লাগে, মানে ওই টাইমের মধ্যে করতে পারি না, কি করা যায় ভাইয়া? প্র্যাকটিস করতে হবে। তুমি ফার্স্টে ক্লাসগুলো দেখো, তুমি দেখবা আমি কিন্তু বলে দেই যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। শর্টকাট থাকলে দেখায় দেই, সাইকেলের মধ্যেই সবকিছু দেখানো হয়েছে। এখন নিজের প্র্যাকটিস করতে হবে, ওই ক্লাসগুলা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ক্লাসগুলো ঠিক মতো করতে হবে। হ্যাঁ,
আর ভাই আপনি আমার আপনি আমার যে বার্থডেতে উইশ করছিলেন খেলাতে, বুঝি নাই। আর আমি আর ভাই আমার যে বার্থডেতে উইশ করছিলেন ওই দিন থেকে আমি অনেক পড়াশোনা শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে থাকো, ওটা যাতে না থামে, বুঝছো? এটা তো জাস্ট একটা সিম্পল জিনিস। একাডেমিক সব ক্লাস করছি এখন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমার ইংলিশে ক্লাস নিতে কোন সমস্যা আছে? ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে ইংলিশে প্লাস মিস করলে সমস্যা হবে। বাংলা ইংলিশ এগুলা ভালো করার চেষ্টা করো, প্লাস মিসের কথা পরে আসুক, ঠিক আছে? ভাইয়া ইংলিশ একদম পারি না ভাইয়া, খুবই কম পারি। এ প্লাস রাখতে হবে, নাহলে ঝামেলা হবে। ভাইয়া জাস্ট একটা কথা বলতাম। বলো। আমি এইচএস এর সাথে মোটামুটি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মোটামুটি প্রায় সবগুলো ক্লাস করছি। এন্ড ক্লাস করার পর আমি কেতাবুদ্দিন স্যার বই সবগুলো সাবজেক্ট করছি এন্ড চেষ্টা করছি সবগুলো ম্যাথ করছি, ক্লাস করছি, তারপর আমার এখন প্রায় সবগুলো সাবজেক্টের সিলেবাস শেষ। আমার কাছে কনফিডেন্স আসছে না মানে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য একটু প্র্যাকটিস করো, বুঝছো? তুমি একটু প্র্যাকটিস করো, নিজে নিজে সলভ করার ট্রাই করো। যখন নিজে নিজে সলভ করবে দেখতেছো যে এই অঙ্কটা আমি পারতেছি, এটা একটা নতুন অঙ্ক, তারপরেও পারতেছি, কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা হইছে, তোমাদের এমনি হবে না, বুঝছো? তোমরা তোমাদের বললে কথা শোনো না, একজনের জায়গায় সবাই কথা বলতেছ। তোমাদের জন্য আরেকটা আমি আলাদা গাইডলাইন সেশন নিব জুমে, ঠিক আছে? জুমে লিংক দিব, সেখানে একজন একজন করে আনমিউট করে তারপর কথা বলবো। আজকে এভাবে হচ্ছে না, ঠিক আছে? আর পড়াশোনা করো, বুঝছো? পড়াশোনা করো, মোটিভেশন দিয়ে কিছু হয় না। এই আজকে চলে আসছো 100-র উপরে মানুষজন ওয়েবে, ক্লাস করার সময় কোথায় থাকো তোমরা? কোনটা ইম্পর্টেন্ট ছিল, মোটিভেশন ছিল না ক্লাস করা? লাস্ট কোয়েশ্চেন একসাথে দুইজন করছে, আমি অ্যান্সার দিচ্ছি না। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, এবার আর কেউ, ঠিক আছে সবাই মিউট, এখন কেউ আনমিউট করতে পারবে না। আচ্ছা, তো এর মাধ্যমে একাডেমিক সাইকেলে তোমাদের লাইভ ক্লাস শেষ হলো। যে যেটাই বলুক না কেন, মোটিভেশন যেটাই দেখ না কেন, মোটিভেশন দিয়ে না, আসলে মোটিভেশন নিজের থেকে না আসলে না ওটা হয় না, ওটা হয় না, বুঝছো? পড়াশোনা করার জন্য মোটিভেশন নিজের থেকে আসতে হবে। নিজের বাপ মার দিকে তাকাও, তাহলে মোটিভেশন একটা আসবে। হ্যাঁ, এত কষ্ট করতেছে তোমার জন্য, কিছু তো দেওয়া দরকার, তাই না? খুব ভালো একটা রেজাল্ট, মানে এখন তোমাদের থেকে কি এক্সপেক্ট করে? ভালো একটা রেজাল্টই এক্সপেক্ট করে হয়তো সবার ক্ষেত্রেই। এটা দেওয়ার চেষ্টা করো, দিতেই হবে এরকম না, তুমি দিলে হয়তো অনেক খুশি হবে, তাই না? আর পড়াশোনা কইরো, আমি তোমাদের সাইকেল এমন ভাবেই পড়াই দিচ্ছি যাতে করে তুমি যদি সাইকেল দেখে বইও না করো, হবে। তোমাদের অনেকের অ্যান্সার কোয়েশ্চেন ছিল, ভাই বই করে নাই, হবে। সাইকেলের অঙ্কগুলা করলেই এগুলা দিয়ে একাডেমিক কভার হয়ে যাবে, অ্যাডমিশনও কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু তুমি বইয়েরটা করলে আরেকটু নিজে কনফিডেন্সটা পাবা যে ভাই এটা করাইছে, এখন আমি একটু বই থেকে দেখি তো। ভাই করানোর পর যখন বই থেকে গিয়ে দেখবা নিজে নিজে পারতেছো, তখন কনফিডেন্সটা এই লেভেলের হয়ে যাবে। যাদের যে কনফিডেন্স পাচ্ছ না, ধরো আমি তোমাকে ডিফারেন্সিয়েশন পড়াইছি, তুমি ডিফারেন্সিয়েশনে সবগুলা ক্লাস দেখছো, এরপর যখন বই থেকে দেখবা ঠুস ঠাস অঙ্ক করতেছো, বইয়েটা একটা অঙ্ক আসছে 3 মিনিটের তুমি টাইম পাবা, তুমি ওটা 2 মিনিটে করতেছো, 1 মিনিটে করে ফেলতে পারতেছো, দেখে আনসার বলে দিতে পারতেছো, তখন কনফিডেন্সটা থাকবে ওই লেভেলে, বুঝছো? আমি তো পড়াইছি, আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সর্বাত্মক চেষ্টা করছি, এখন তোমার সাইডের দায়িত্বটা লাগবে। হ্যাঁ, বুঝছো? এই দুইটার কম্বিনেশন ইনশাল্লাহ খুব ভালো কিছু সম্ভব। যে যেই লেভেলেই আসো, আগে যা হয়ে গেছে, ফাঁকিবাজি করছো, যা ইচ্ছা হইছে ভাই, ওইটা দরকার নাই, ওইটা নিয়ে চিন্তা করলে এখন তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে না।
সামনের দিকটায় ফোকাস করো। হ্যাঁ, নেক্সট কয়েক মাসে কি করবা, কেমনে পড়বা, এটাই মনোযোগ দাও। এখনো যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে, সব সময়ই যথেষ্ট সময় থাকে। একদম লাস্ট মোমেন্টের আগে গিয়ে ওরকম যাতে না হয়, বুঝছো? এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট 24 ব্যাচের, ওদেরও হাতেও কিন্তু মোটামুটি ভালোই সময় আছে। ওই সময়টাও যদি ওরা ঠিক মতো কাজে লাগায় তাহলে খুব ভালো কিছু সম্ভব। কনফিডেন্স পাচ্ছি না ভাই, ভালো লাগতেছে না, আমি পারবো না, ভয় লাগতেছে, তুমি জাস্ট একটা মাস পরিশ্রম করো। নেক্সট 30 দিন, হ্যাঁ নেক্সট 30 দিন পরিশ্রম করো। তুমি দেখো তোমার অবস্থানটা কই থেকে কোথায় যায়। তুমি যখন নিজের পজিশনটা দেখবা ডেভেলপ হইছে, তুমি আগায় যাচ্ছ, এইটা দেখার পর মোটিভেশন এমনিই চলে আসবে, কনফিডেন্স এমনিই চলে আসবে। এক মাসেই আমি এতটুকু করে ফেলছি, তাহলে আরো তো অনেক মাস বাকি, আমি তো অবশ্যই পারবো। বিশ্বাস না হয় এক মাস, এই এক মাস সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট পড়াশোনায় ফোকাস দাও। তোমার অগ্রগতি দেখে তুমি নিজেই দেখবে অবাক হয়ে গেছো। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে, তুমি যেই লেভেলেই থাকো না কেন। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের শেষ। আর এগুলো তো পড়াশোনার ব্যাপার বললাম, এটা কথা মনে রাখবা যে মানে এরকম যাতে না হয় যে আমাদের পড়াশোনার জন্য জীবন হয়ে যাচ্ছে, জীবনের একমাত্র কাজ খালি পড়াশোনাই হয়ে যাচ্ছে, এরকম যাতে না হয়। পড়াশোনা বাদেও অনেক কিছু আছে জীবনে। হ্যাঁ, সবকিছুই মেনটেন করার ট্রাই করো, সবকিছু এনজয় করার ট্রাই করো। খালি পড়াশোনাই করতে হবে, পড়াশোনা না করলে, স্পেশালি এরকম গার্ডিয়ান যদি কেউ থাকে যারা মনে করে যে পড়াশোনা না করলে জীবন শেষ বা পড়াশোনাই সবকিছু, ওনাদেরকে আমি স্পেশালি বলতে চাই মানে পড়াশোনাটা একটা পার্ট। পড়াশোনা করলে হয়তো জীবনের কিছু জিনিস অনেক সহজ হয়ে যায়, কিন্তু তার মানে এই না একজনের পড়াশোনা ভাল লাগতেছে না বা পড়াশোনায় খারাপ এফোর্ট দিচ্ছে না, এটা মানে এই না যে সে জীবনে কিছু করতে পারবে না। তুমি যদি এখনই তাকায় দেখো তোমার আশেপাশের মানুষজন সবাই কি মানে ধরো যারা খুব ভালো ভালো প্রতিষ্ঠিত হয়েছে, ওরা কি খুব পড়াশোনা করছে সবাই? না, তাই না? যারা করছে তারা তো খুবই ভালো। তুমি যদি পড়াশোনা করো ঠিক মতনে, তাহলে একটা লেভেল পর্যন্ত তুমি যাইতে পারবা। তোমাকে পড়াশোনা একটা ধাক্কা দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে। তুমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হলে কি হবে, কিছু না কিছু করে খায় যেতে পারবা, তো জীবন চলে যাবে, জীবন চলে যাবে। তার মানে এই না যে তুমি ভালো একটা জায়গায় চান্স না পালে মানে সবকিছু শেষ হয়ে যাবে। অনেক বড় জীবন, অনেক বড়। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।